একটা মেয়ে ঠিক কতটা নির্লজ্জ হলে নিজের থেকে 2 বছরের জুনিয়র একটা ছেলেকে বিয়ে করতে পারে? বুড়ি একটা মহিলা হয়ে জুনিয়র ছেলেকে বিয়ে করতে একটু বিবেকে বাঁধলো না তোর? আমি না হয় মমের জন্য তোকে বিয়ে করতে বাধ্য হয়েছি, কিন্তু তুই তুই তো চাইলেই পারতি বিয়েটা আটকাতে। আটকালি না কেন? অবশ্য তুই জানতিস তোর মতো বুড়ি একটা মহিলাকে কেউ বিয়ে করবে না, তাই তো আমার মমকে হাত করে নিজের থেকে 2 বছরের জুনিয়র ছেলের গলায় ঝুলে পড়েছিস। বাসর রাতে বরের মুখে কুরুচিপূর্ণ কথা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম, কিন্তু তুই তুকারি শুনতে হবে এটা আমার ধারণার বাইরে ছিল। এমন কুরুচিপূর্ণ কথা, লজ্জায়, অপমানে, ঘৃণায় আমার চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। হ্যাঁ একদম নেকা কান্না করবি না আমার সামনে। তোর মতো থার্ড ক্লাস মেয়েকে আমার খুব ভালো করেই চেনা আছে। তুই প্রথমে আমার মমকে হাত করলি, এখন আবার চোখের পানি ফেলে আমাকে হাত করতে চাইছিস। তোর সেই চাওয়া কখনোই পূরণ হবে না। তোকে জাস্ট আমার বিরক্ত লাগছে। সরে যা আমার চোখের সামনে থেকে। অনেক বেশি বলে ফেলেছেন মিস্টার শ্রেয়াস হাবরাস সায়ান। আমার মতো ভাবতেই ঘৃণা লাগছে যে আপনার মতো এত নিচু মানসিকতার লোকের সাথে আমার বিয়ে হয়েছে। আর আপনি কি বললেন? আমি আপনাকে হাত করতে চাইছি। হাসালেন মিস্টার শ্রেয়াস আবরার সায়ান। আপনার মতো নোংরা মানসিকতার লোককে হাত করা তো দূরে থাক, আপনার সাথে কথা বলতেই আমার রুচিতে বাজছে। ম্যামের মতো এত ভালো একজন মানুষের ছেলের এই শিক্ষা! ছি ছি ছি! মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেই বোধটুকু আপনার মধ্যে নেই। এই কথা বলার সাথে সাথেই সায়ান আমাকে দেয়ালের সাথে চেপে ধরে গলায় ছুরি লাগিয়ে বলল, তুই এই শ্রেয়াস আবার সায়ানের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিস? মনে হচ্ছে এখনই তোর গলায় ছুরি চালিয়ে দেই। আরে তুই কিভাবে বুঝবি ভালোবাসাকে চোখের সামনে শেষ হতে দেখার যন্ত্রণা? ভালোবেসেছিস কখনো কাউকে? আমি বেসেছি। তুই নিজেও জানিস না তুই আমার কত বড় ক্ষতি করেছিস। তোর জন্য আমার গার্লফ্রেন্ড সুইসাইড করতে বসেছে। আমার গার্লফ্রেন্ড তাকিয়া ফেসবুকে একজন নাম করা লেখিকা। 2023 সালের বইমেলায় ওর লেখা বই বের হবে। ওর নখের যোগ্যতাও তো তোর নেই। ওর যদি কিছু হয়ে যায়, ট্রাস্ট মি, আমি সত্যি সত্যি তোকে খুন করে ফেলবো। আমাদের চিৎকার চেঁচামেচিতে ম্যাম আর আঙ্কেল আমাদের রুমে চলে আসলেন। ম্যাম এসেই সায়ানকে থাপ্পড় দিয়ে বললেন, জি সায়চ্ছি, আমি এই শিক্ষা দিয়েছি তোমাকে? বাসর রাতে তুমি বউয়ের গায়ে হাত তুলছ, তার সাথে তুই তুকারি করছো। তোমার এতটা অধপতন হবে আমি ভাবতে পারিনি। মম, তুমি ভুলে যাবে না এই বিয়েটা আমি নিজের ইচ্ছাই করিনি। তুমি আমাকে বাধ্য করেছো এই বুড়ি মহিলাকে বিয়ে করতে। তোমার ইচ্ছাই বিয়ে করেছি, তাই বলে ভেবো না অন্যদের মতো এই বুড়ি মহিলাকে নিয়ে আমি সংসার করব। বউ হিসেবে না মানো, অন্তত সিনিয়র হিসেবে প্রাপ্য সম্মানটুকু তো দিতে পারতে। পাশ থেকে আঙ্কেল বলে উঠল, তোমাকে আমি বারবার বারণ করেছিলাম মীরা, এমন থার্ড ক্লাস মেয়ের সাথে সায়নের বিয়ে দিও না, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। কিন্তু তুমি শুনলে না আমার কথা, একবারও ভেবে দেখলে না পরিণতি ঠিক কী হবে। এখন আবার বাইরের একটা মেয়ের জন্য তুমি আমার ছেলের গায়ে হাত তুললে মীরা। তুমি ভুলে যাবে না ও এখন কোনো বাহিরের মেয়ে নয়। শরীয়ত মোতাবেক ও এখন এ বাড়ির বউ, সায়নের স্ত্রী। ম্যাম আমার সামনে এসে আমার হাত দুটো তার হাতের মধ্যে নিয়ে বললেন, সায়নের হয়ে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, তুই আমাকে ক্ষমা করে দিস মা। আমি একজন ব্যর্থ মা, ব্যর্থ শিক্ষিকা, যে কিনা হাজার হাজার ছেলে মেয়েদের শিক্ষা দেয়, অথচ তার নিজের ছেলেটাকেই শিক্ষা দিতে পারিনি। তুই এই রূপ থেকে চল, এইখানে তোকে এই মানুষরূপী কুকুরের সাথে আমি কিছুতেই থাকতে দেব না। ম্যাম আমাকে ওনার রুমে নিয়ে এসে একটা সুতির শাড়ি দিল বিয়ের শাড়ি পাল্টে পরার জন্য। আমি ফ্রেশ হয়ে এসে দেখি ম্যাম আমার জন্য খাবার নিয়ে বসে আছে। আসলে সকাল থেকে কিছু হওয়া নেই, খাওয়াও হয়নি, প্রচণ্ড ক্ষুধা লাগাছে। কিন্তু সমাজের কথা শুনে খাবার ইচ্ছেটাই মরে গিয়েছিল। এখন ম্যামের হাতে বিরিয়ানি দেখে খাবার ইচ্ছেটা আবার তরতাজা হয়ে গিয়েছে। বিরিয়ানি দেখে জিহ্বা লগ লগ করছে, কিন্তু নতুন বউ হয়ে তো আর একবারেই বলাতেই খাওয়া শুরু করা যাবে না। ম্যাম 2-3 বার বলাতে তারপর খাওয়া শুরু করব। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ম্যাম আমাকে বললেন, পটাপট খাওয়াটুকু শেষ কর। পেটে ক্ষুধা, মুখে সংযততার বজায় রেখে বললাম, আমার খেতে ইচ্ছে করছে না ম্যাম। এদিকে বস, আমি খাইয়ে দে, যদি তোর কোনো আপত্তি না থাকে। না না ম্যাম, আপত্তি থাকবে কেন? আমি তোর জীবনটা শেষ করে দিলাম, তাই না রে? তোকে কলঙ্ক থেকে বাঁচাতে গিয়ে একটা মিথ্যা সম্পর্কে জড়িয়ে দিলাম। অবশ্য তুই প্রথম যেদিন স্কুলে জয়েন হলি
সেদিনই তোকে দেখে আমার ভালো লেগেছিল। লম্বায় 5 ফুট 4 ইঞ্চি একটা মেয়ে, হালকা পাতলা গড়ন, গায়ের রং টকটকে ফর্সা, হাঁটু পর্যন্ত চুল, ডাগর ডাগর চোখ, যে চোখের মায়ে আমি ডুবে গিয়েছিলাম। তখনই আমার মনের মধ্যে সুপ্ত ইচ্ছে জেগেছিল তোকে সায়নের বউ করার। কিন্তু তুই যে সায়নের সিনিয়র ছিলি, তার জন্যই আমার ইচ্ছেটা দমিয়ে রেখেছিলাম। কিন্তু আল্লাহ আমার সেই ইচ্ছাটা পূরণ করেছে। আজ তুই সায়নের স্ত্রী। সায়ন তোকে মানুক বা নাই মানুক, তুই সায়নের বউ হয়ে না সামিরার মতো আমার আরও একটা মেয়ে হয়ে এই বাড়িতে থাকবি। আচ্ছা ম্যাম, একটা কথা বলুন তো, আপনার সাথে কি এমনই হবার ছিল? আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে আমাকে আশ্রিতা বুড়ি উপাধি পেতে হতো না। বাদ দে মা, পুরনো কথা ভেবে মন খারাপ করিস না। আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন। সামিরা তো ঘুমিয়ে পড়েছে, তুই বরং আমার পাশে শুয়ে পড়, আমি তোর মাথায় বিলি কেটে দিই। ম্যাম, যতই পুরনো কথা ভুলতে বলুন, নিজের অতীতকে এত সহজেই ভোলা যায়? এতগুলো বছর পর আবার আমি ঢুক দিলাম আমার অতীত পাতায়। আমি কুয়াশা মীর, রৌনক মীর ও নাজমা মীরের একমাত্র রাজকন্যা কুয়াশা মীর। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমি আজ একজন আশ্রিতা। অন্যের মতো আমার হাসি খুশি একটা পরিবার ছিল। আমার বাবা একজন নামকরা ব্যবসায়ী আর মা একজন ব্যাংকার ছিল। আমি ছিলাম আমার বাবা মায়ের চোখের মণি। প্রতি বছর আমার বার্ষিক পরীক্ষা শেষ হলে আমি বাবা মা ফ্যামিলি ট্যুরে চলে আসতাম। সেই বছরও তার ব্যতিক্রম ছিল না। ডিসেম্বরে পরীক্ষা শেষ করে আমরা ফ্যামিলি ট্যুরে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। গাড়ি চলছে তার আপন গতিতে। বরাবরই আমার গাড়িতে ঘুমানোর অভ্যেস। সবে মাত্র ঘুমের রেশ এসেছে, হঠাৎই আম্মু চিৎকারে চোখ খুলে দেখি বেসামালভাবে একটা ট্রাক আমাদের দিকেই ধেয়ে আসছে। এটা দেখেই আম্মু আমাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয়। ভাগ্যক্রমে আমি বেঁচে গেলেও বাঁচতে পারিনি আমার বাবা মা। চোখের সামনে দুইটা তাজা প্রাণ শেষ হতে যেতে দেখেছি আমি। এরপর থেকে শুরু হয় আমার সংগ্রামের জীবন। বাবা মায়ের ছায়াতল ছাড়া বাঁচতে থাকা কতটা কঠিন প্রতিনিয়ত উপলব্ধি করেছি। প্রতিনিয়ত বেঁচে থেকেও মরেছি। তবুও দিন শেষে আমার বাবার বলে যাওয়া একটা কথাই আমাকে সাহস জুগিয়েছে। আমি লড়াই করে বাঁচতে শিখেছি। কোনো কারণে যখন ভেঙে পড়তাম, বাবা সব সময়ই বলতো, এখানেই শেষ নয় মা, বাঁচতে হলে আমাদের লড়াই করে বাঁচতে হবে, বাঁচার মতো বাঁচতে হবে। বাবা আমার মারা যাবার পর আমাকে নিলামে ওঠানো হয়। কার কাছে আমি থাকবো এই নিয়ে। চাচাদের কাছে আমার ঠাঁই মেলে না, কারণ তারা আগে থেকেই আমাদের ফ্যামিলিকে সহ্য করতে পারতো না। বারবার আমার বাবার ওপর অ্যাটাক করতো তাকে মেরে ফেলার জন্য। মাঝে মাঝে আমার নিজের কাছে নিজেরই প্রশ্ন করি, আসলেই কি আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল নাকি পরিকল্পিত খুন ছিল? অবশেষে আমার মামার সিদ্ধান্ত নেয় তার কাছে রাখার জন্য। মামা আমাকে খুব ভালোবাসতো, কিন্তু মামি আমাকে দূর চোখে সহ্য করতে পারতো না। তার ছেলে মেয়েদের সাথে মিশতে দিত না। প্রায় সময় দেখতাম মামা মামির মধ্যে আমাকে নিয়ে ঝগড়া লাগতে। মামা ব্যবসায়ের কাজে বেশিরভাগ সময় বাইরে থাকতো, আর এই সময়টাই মামি কাজে লাগাতেন। সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছিল আমার, অথচ মামির সংসারে এসে ঘর মোছা থেকে শুরু করে যাবতীয় কাজ আমায় করতে হতো। আমি আসার পর থেকে কাজের মহিলাকে ছাঁটাই করে দিয়েছিল। সারাদিন কাজ করার জন্য বই পড়ার সময় পেতাম না। রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তখন সারা গায়ে ব্যথা যন্ত্রণা নিয়ে বই পড়তাম। সারা রাত জেগে ফজরের দিকে যখন একটু ঘুমিয়ে পড়েছি, চোখ মুখে পানির ছিটা পেয়ে তড়িঘড়ি করে উঠে দেখি মামি অগ্নি চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। কি নবাবের বেটি, বেলা কয়টা বাজে সে খেয়াল আছে আপনার? পড়ে পড়ে ঘুমাচ্ছেন, বাসার কাজগুলো কে করবে শুনি? তোর মা এসে করে দিয়ে যাবে? তোর মা বাবার সাথে তুইও মরলি না কেন? আর মরলি না যখন, তখন আমার ঘাড়ে এসে জুটলি কেন? সারাদিন কোনো কাজ করবে না, শুধু শুধু আমার অন্ন ধ্বংস করবে। আমি মোটেও বসে বসে আপনার অন্ন ধ্বংস করি না মামি। সারাদিন গাধার মতো খেটে মরি, অথচ একটা কাজের লোকের যে মর্যাদা, সেই মর্যাদাটুকু পাই না আমি। একটা কাজের মহিলাও 3 বেলা পেট পুড়ে খেতে পায়, মাস গেলে হাত খরচের টাকা পায়, কোনো অনুষ্ঠানে নতুন কাপড় পায়, অথচ
আমি নিজেদের লোক হয়েও এর কিছুই পাই না। তোকে যে এই বাড়িতে আশ্রয় দিয়েছি এইটাই বা কম কিসে? আপনি ভুলে যাবেন না, মামা যত সম্পত্তি জমি জমা, এমনকি এই বাড়ির 1/3 আমার মায়ের। মায়ের অবর্তমানে তার উত্তরসূরি আমি। অথচ আপনারা জমি থেকে ফসল উৎপাদন করে হাজার হাজার টাকা ইনকাম করছেন, যার এক খানা করেও আমি পাই না। সেই হিসাবে আমি আমারটা খাচ্ছি, আপনার বা মামার কারোর অন্যই ধ্বংস করছি না। কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। আজ তোর এমন অবস্থা করব যাতে তুই আমার মুখের উপর কথা বলতে না পারিস। এই কথা বলেই মামি কিচেনে গিয়ে খুন্তি গরম করে নিয়ে এসে আমার মুখে চেপে ধরে। যন্ত্রণায় মনে হচ্ছিল আমার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে। তখনও মনে হচ্ছিল কেন বাবা মায়ের সাথে আমার মৃত্যু হলো না। নিজের অতীত ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ম্যামের ডাকে ঘুম ভেঙে গেল। উঠে দেখি চারিদিকে ফজরের আজান হচ্ছে। ম্যাম বললেন, কুয়াশা, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নে। ঠিক আছে ম্যাম। এখনো ম্যাম বলবি? আমি না হয় স্কুলে তোর সিনিয়র, স্কুলের হেড ম্যাম, তুই আমার কলিগ, তাই বলি কি বাড়িতেও আমি তোর ম্যাম? আর যেন তোর মুখে ম্যাম ডাক না শুনি। রাতে কি বলেছিলাম ভুলে গেছিস? তুই সামিরার মতন আমার আরও একটা মেয়ে। মেয়ে হয়ে মাকে ম্যাম ডাকবে, এটা ভালো দেখায় না। ঠিক আছে আম্মু। এই তো আমার লক্ষ্মী মেয়ে। এবার চল তো তাড়াতাড়ি নামাজ পড়িনি। বাসায় আর কেউ পড়ে না নামাজ। সামিরা পড়ে, আর বাকি দুজন, তাদের নাকি এখনো নামাজ পড়ার সময় হয়নি। অথচ তারা এইটাই বোঝে না, মৃত্যু যখন আসবে তখন তাদের জন্য তওবা করার সময় টুকুও দেবে না। আমি আর আম্মু নামাজ শেষে কিছুক্ষণ আড্ডা দিলাম। বেশ ভালো মানের মানুষ ম্যাম, অথচ তারই ছেলে একটা অমানুষ। আম্মু, আমি সবার জন্য চা করি। ঠিক আছে কর, তবে সাবধানে করিস। আম্মু তুমি চিন্তা করো না তো, এইসব রান্না বান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি আমি। কিচেনে এসে সবে মাত্র চুলায় পানি বসিয়েছি, এমন সময় পেটে গরম কিছু অনুভব করলাম। মনে হচ্ছে কেউ সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। পিছনে ফিরতেই দেখি সায়ান। কি সিনিয়র বেবি, খুব জ্বলছে তাই না? আমার এর থেকে বেশি জ্বলেছিল যখন তোমাকে আমার বিয়ে করতে হয়েছিল। তোমার জন্য মম আমার গায়ে হাত তুলেছিল। আমি তো এত সহজে তোমাকে ছেড়ে দিব না সিনিয়র বেবি। তোমার খুব শখ ছিল এই শ্রেয়াস আবরার শাহানের বউ হওয়ার, তাই না? এর ফল তুমি হারে হারে টের পাবে। আমার ধৈর্যের পরীক্ষা নিতে আসবেন না মিস্টার শ্রেয়াস আবরার সায়ান। আপনি হয়তো জানেন না আমি একজন শিক্ষিকা, আর ধৈর্য না থাকলে কেউ শিক্ষকতার মতো এমন মহান পেশায় আসতে পারে না। এই রকম সিগারেটের গরম ছ্যাঁকা, খুন্তির গরম ছ্যাঁকা খাওয়ার অভ্যেস আছে আমার। বাবা মা মরা মেয়ে কিনা আমি, সুযোগ পেলে কেউ আঘাত করতে ছাড়ে না। তাই বলে আমাকে অবহেলার নারী ভাববেন না মিস্টার। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। আমি কখনই আপনার অন্যায় মেনে নেব না বলেই গরম পানি সায়নের মুখে ছুড়ে দিলাম। ইউ ব্লাডি গার্ড, কি করলে এটা তুমি? ইট মারলে পাটকেল তো খেতেই হয়, এইটাই নিশ্চয়ই জানেন। আপনি আমাকে আঘাত করবেন আর আমি সেই আঘাত মুখ বুজে সহ্য করে যাব? কখনোই না। আপনি একটা দিলে আমি 10টা দিব। আপনি আমাকে যতটুকু সম্মান দিবেন ঠিক আমার থেকে ততটুকু সম্মান পাবেন। সো নেক্সট টাইম আমার সাথে লাগতে আসবেন না। আমি চা করে কিচেন থেকে বেরিয়ে আসলাম, কিন্তু সায়ান সেইখানেই ঠায় দাঁড়িয়ে রইল। হয়তো আমার থেকে এমন পাল্টা জবাব আশা করেনি। তোকে তো আমি পরে দেখে নেব সিনিয়র বেবি। কেন রে, এতক্ষণ দেখে তোর কলিজা ভরেনি? আর আমাকে দেখবি কেন? তোর লেখিকা গার্লফ্রেন্ড কি তোর শোকে মরে পাথর হয়ে গিয়েছে? একদম আমার গার্লফ্রেন্ড নিয়ে বাজে মন্তব্য করবেন না। আপনি লেখালেখি কি বুঝেন? হ্যাঁ, লেখালেখি করতে গেলেও যোগ্যতা লাগে, যা আপনার মতো মেয়ের নেই। আমার যোগ্যতা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই মিস্টার। আর হ্যাঁ, আমার সম্পর্কে বেশি জানতে আসবেন না। দেখা গেল সিনিয়র সম্পর্কে জানতে এসে সিনিয়রের প্রেমেই হাবুডুবু খেলেন। সায়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি উপরে চলে আসলাম। রুমে এসে দেখি আম্মু ল্যাপটপ নিয়ে কিসের কাজ করছে। এই যে আম্মু তোমার চা। এইখানে বস, তোর সাথে আমার কিছু কথা আছে। ততক্ষণে চা তো ঠান্ডা হয়ে যাবে, আগে আঙ্কেলের চাটা দিয়ে আসি। ঠিক আছে যা। আসসালামু আলাইকুম, ভেতরে আসতে পারি আঙ্কেল? তুমি এইখানে কেন এসেছো? আমাদের পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করে এখন আবার ভালো স্বাস্থ্যে এসেছো? আর কি করার বাকি আছে তোমার? আপনার জন্য চা এনেছিলাম। চায়ের কথা বলতেই আঙ্কেল এসে আমার হাত থেকে চায়ের কাপটা নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন,
আর কখনো যেন তোমাকে আমার আশেপাশে না দেখি। এক্ষুনি বের হও আমার রুম থেকে। আমি লজ্জায় অপমানে রুম থেকে বেরিয়ে হতেই বলিষ্ঠ হাতের বাঁধনে আটকা পড়ে গেলাম। পিছনে ফিরতেই দেখি স্বামীরা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাম, আমি আপনাকে কি বলে সম্বোধন করব? স্কুলে আপনি আমার টিচার, বাসায় আমার একমাত্র ভাইয়ার বউ। এখন তো আপনি আমার কিউট ভাবি হন, তাহলে ভাবিরা কি? না স্বামীরা, তুমি তো জানো আমাদের বিয়েটা অন্য 5 জনের মতো স্বাভাবিকভাবে হয়নি। আমাদের বিয়ের ব্যাপারে কেউ জানেও না। স্কুলের ব্যাপারটা জানাজানি হলেও সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। তার থেকে তুমি বরং আমাকে আপু বলেই ডেকো। ঠিক আছে আপু, কিন্তু স্কুলের সবাই তো জানে তোমার ডাক্তারের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। হুম, আসলে মামা আমাকে সব জায়গাতে তার মেয়ের পরিচয় দিত, বলতো আমার 2টা মেয়ে। মামা কিভাবে যেন জানতে পেরেছিল যে মামি আমাকে অত্যাচার করে, ঠিক মতো খেতে দেয় না। এরপর মামা আমাকে বাসায় রাখেনি, আমাকে হোস্টেলে পাঠিয়ে দেয় এবং যাবতীয় খরচ মামাই বহন করত। হোস্টেল থেকে আমি ইন্টার অনার্স মাস্টার্স শেষ করি। মাস্টার্স শেষ করে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পদে আবেদন করি। আর ভাগ্যক্রমে আমার চাকরিটাও হয়ে যায়। চাকরির সুবাদে মামি অনেক পরিবর্তন হয়ে যায়, কারণ মাস শেষে মামার অগোচরে মামির হাতে আমার বেতনের অর্ধেক টাকা দিয়ে দিতাম। এরই মধ্যে হঠাৎ একদিন মামি এসে বলল শুক্রবার আমাকে দেখতে আসবে। যথারীতি দেখতেও এলো। আমাকে তাদের পছন্দও হলো। তারা বিয়ের পাকা কথা বলেও গেল, কিন্তু তখনও তারা জানতো না আমি মামার বাড়ির আশ্রিতা, আমার বাবা মানে। বিয়ের দিন যখন জানতে পারলো আমি মামার মেয়ে নই, বরং আমি তার বাড়ির আশ্রিতা, তখন ছেলে কোনো আশ্রিতাকে বিয়ে করবে না বলে বিয়ের আসর ছেড়ে চলে যায়। জানোই তো একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া কতটা লজ্জার, কতটা অপমানের। অথচ ছেলেদের একটা কেন 1000টা বিয়ে ভাঙলেও কোনো সমস্যা নেই, কারণ আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে, স্বর্ণের আন্টি বাঁকাও ভালো। বিয়ে ভেঙে যাওয়ার জন্য মামি সবার সামনে আমাকে গালিগালাজ করতে লাগলো। আমি অপয়া অলক্ষী বলে সবার সামনে থাপ্পড় দিতে যাবে, এমন সময় ম্যাম গিয়ে মামির হাত ধরে ফেলে। পাগল হয়ে গেছেন আপনি? এত বড় মেয়ের গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করছে না? ওমা, এই দেখি মার থেকে মাসির দরদ বেশি। বলি, এতদিন দরদ কই ছিল? ওর মতো অলক্ষী মেয়ের ঠাঁই নেই আমার বাসায়। এতই যখন দরদ দেখাচ্ছেন, তাহলে নিয়ে যান আপনার সাথে করে। হ্যাঁ, নিয়ে যাব আমার একমাত্র ছেলের বউ করে। কুয়াশার অপমান অত্যাচারের কথা অনেক শুনেছি, আজ স্বচক্ষে দেখলাম। কুয়াশার বিয়ে হবে এবং এক্ষুনি হবে। মম, মাথা ঠিক আছে তোমার? তুমি আমাকে বারবার অনুরোধ করছিলে যে এই বিয়েতে উপস্থিত থাকার জন্য, তাই আমি এসেছি। আমি বিয়ে করতে এখানে আসিনি। তাছাড়া তুমি তো জানো আমার গার্লফ্রেন্ড আছে, তবুও তুমি কিভাবে এই মহিলাকে বিয়ে করতে বলছো, যে কিনা আমার 2 বছরের সিনিয়র? তুমি বিয়ে করবে কি না? মম, একটু বোঝার চেষ্টা করো। করবে কি না? হ্যাঁ অথবা না? তুমি খুব ভালো করে জানো আমি তোমার কোনো কথা ফেলতে পারি না, তার জন্যই এমনটা করলে। ঠিক আছে, আমি বিয়ে করব, তবে শুধু কাগজে কলমে। তাকে কখন আমি স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। এরপরে সবই তো তোমার জানা আছে স্বামীরা। আপু একটা কথা বলি। বলো। শুনেছি মেয়েদের নাকি একবারই বিয়ে হয়, ভাইয়া যতই তোমার জুনিয়র হোক। এখন সে তোমার স্বামী, তুমি প্লিজ তোমাদের সম্পর্কটা নষ্ট করে দিও না। তোমরা চাইলে তো অন্য 5 জন স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। বাস স্বামীরা, তুমি তো দেখছি জ্ঞান দেওয়া শিখে গিয়েছো। মনে হচ্ছে তুমি আমার টিচার আর আমি তোমার ছাত্রী। তোমার মতো কিছুদিন পরেই এসএসসি পরীক্ষা। সকাল সকাল না পড়তে বসে আঙ্কেলের রুমে আড়ি পাচ্ছিলে কেন? আমি তোমার কাছেই যাচ্ছিলাম আপু, হঠাৎ বাবার রুম থেকে চিল্লাচিল্লি শুনে দাঁড়িয়ে গেলাম। তুমি বাবার কথায় কিছু মনে করো না, বাবা তোমাদের বিয়েটা মানতে পারেনি। বাবা চেয়েছিল তার বিজনেস পার্টনারের মেয়ে তাকিয়া আপুকে ভাইয়ার বউ করতে, কিন্তু আম্মু তাকিয়া আপুকে পছন্দ করে না। তাকিয়া আপু অনেক বেশি আধুনিক আর উশৃঙ্খল, যা আম্মুর পছন্দ নয়। আম্মু সবসময় আফসোস করে বলতো, ইস, কুয়াশার মতন এমন একটা মেয়েকে যদি আমার সায়ানের বউ করতে পারতাম। আম্মু একবার চেয়েছিল তোমার মামার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তোমার বয়সের কথা চিন্তা করে আবার পিছিয়ে গিয়েছিল। আমার কি মনে হয় জানো, তাকিয়া আপু কখনো ভাইয়াকে ভালোবাসেনি, ভালোবেসেছে ভাইয়ার টাকাকে। ভাইয়াকে শুধু তার স্বার্থে ব্যবহার করছে। যখনই স্বার্থ হাসিল হয়ে যাবে, ভাইয়াকে তখন আর কোনো প্রয়োজন পড়বে না। তাকিয়া তোমার ভাইয়ার লেখিকা গার্লফ্রেন্ড, তাই না? হ্যাঁ শুনেছি, এবারের বইমেলায় নাকি তাকিয়া আপুর বই বের হবে, তবে আমার মনে হয় না তার লেখা বই কেউ কিনে পড়বে। এত বড় নামকরা একজন লেখিকার
বই পড়বে না কেন? আপুর যে কুকুরের মতো ব্যবহার, দু কলম লিখতে পেরে নিজেকে অনেক বড় কিছু মনে করে। তোমার ভাইয়া তো খুব এক্সাইটেড তার লেখিকা গার্লফ্রেন্ডের বই প্রকাশিত হওয়ার জন্য। আমিও খুব এক্সাইটেড, তবে তাকি আপুর জন্য নয়, আমার আম্মুর এমনকি ভাইয়ারও পছন্দের একজন লেখিকা সাইফাতুল মুনতাহা আপুর জন্য। মুনতাহা আপু অনলাইনে একজন ফেমাস রাইটার। শুধু তাই নয়, আপু নাটক ও শর্ট ফিল্মের স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করে। 2023 সালের বইমেলায় আপুর লেখা বইও প্রকাশিত হবে। আমার কতদিনের ইচ্ছা আপুকে ফেস টু ফেস দেখার, তাকে একটু ছুঁয়ে দেওয়ার। কিরে সামিরা, তুই সকাল সকাল পড়তে না বসে এই বুড়ি মহিলার সাথে কিসের এত গল্প করছিস? ও নিশ্চয় তোকে কুবুদ্ধি দিচ্ছে। এই বুড়ি মহিলার থেকে সাবধান থাকবি। ভাইয়া, কাকে বুড়ি বলছো তুমি? আমার মনে হয় তোমার চোখই বুড়ো হয়ে গেছে। তুমি জানো আপুর জন্য ভার্সিটির কত ছেলেরা পাগল। একবার তো আমাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা জুনিয়র ছেলে আপুকে পুরো স্কুল ক্যাম্পাসের সামনে প্রপোজ করেছিল। যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। সিনিয়র বেবি, তুমি আমার সাথে আমার রুমে চলো। কেন? বাসর পালন করব, তাই রাতে তো করতে পারিনি, তাই দিনে করব। তাড়াতাড়ি রুমে আসো। আমি আপনার কথা শুনতে বাধ্য নই। কিভাবে বাধ্য করতে হয় আমার খুব ভালো করেই জানা আছে। আমি যখন বলেছি যাব না, আমার সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই সায়ান আমার হাত ধরে টানতে টানতে ও রুমে নিয়ে গেল। দরজা বন্ধ করে শার্টের বোতাম খুলতে খুলতে আমার দিকে আগাতে লাগলো। এ কি, কোন ধরনের অসভ্যতামি শুরু করেছেন? শার্টের বোতাম খুলছেন কেন? তোমাকে দেখাতে। ছি ছি, আমি কি আপনার বডি দেখতে চেয়েছি নাকি? ডার্টি মাইন্ডের লোক একটা। আই হেট ইউর ডার্টি মাইন্ড। তোমাকে এটাই দেখাতে চাচ্ছি যে তুমি গরম পানি ছুঁড়ে আমার বুকের কি অবস্থা করেছো। দেখো কীরকম লাল বর্ণ ধারণ করেছে। তুমি কিভাবে পারলে ওই রকমভাবে গরম পানি ছুঁড়তে? নিজের বেলায় চালডা আর পরের বেলায় ঠান্ডা। আপনি যে অমানুষের মতো আমাকে সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দিলেন, সেই বেলায় কিছুই না। আপনাকে গরম পানি ছুঁড়েছি বলে বেশ করেছি। নেক্সট টাইম এর আঘাতও আপনাকে মনে করিয়ে দিবে যে আমার সাথে লাগতে আসার পরিণতি। এখন দরজা খুলুন, আমি বের হব। কি হলো, কথাখানে যায় না? ঠিক আছে, আমি নিজেই খুলে নিচ্ছি। বলে যেই না দরজা খুলতে যাব, তখন সায়ান পেছন থেকে আমার হাত মুছড়ে দিয়ে বলল, এত তাড়াতাড়ি আমি তোমাকে ছাড়ছি না সিনিয়র বেবি। আঘাত যখন তুমি দিয়েছো, মলমও তুমিই লাগাবে। আমি কেন? আপনার লেখিকা গার্লফ্রেন্ডকে ফোন করুন, সে এসে আদর সোহাগ দিয়ে ক্ষত সারিয়ে তুলবে। তোমার ওই নোংরা মুখে তুমি আমার গার্লফ্রেন্ডের নাম উচ্চারণ করবে না। শুধুমাত্র তোমার জন্য তাকি আজ হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে। এর জন্য তুমি দায়ী। তাকিয়ার যদি সত্যিই কিছু হয়ে যায়, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। মা গো, ট্রু লাভ! আপনার ট্রু লাভ কখনোই আপনাকে ভালোবাসেনি। আপনার লেখিকা গার্লফ্রেন্ড আপনাকে বলেছে সে সুইসাইড করতে বসেছে, কিন্তু আপনি কি সচক্ষে দেখেছেন? দেখেননি তো। না দেখেই আপনার লেখিকা গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা ট্রান্সফার করেছেন। দিস ইজ দ্য মেইন পয়েন্ট। আপনার লেখিকা গার্লফ্রেন্ড কখনো আপনাকে চেয়েছে আপনার টাকা। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, আমি আপনার ব্যাপারে এত কিছু কিভাবে জানলাম? আম্মু শুধুমাত্র আমার কলিগ নয়, আমার একজন ভালো বন্ধু। আপনার প্রত্যেকটা কথা আম্মু আমার সাথে শেয়ার করতো। আপনার নারী নক্ষত্র জেনেই আপনাকে বিয়ে করেছি। কুয়াশা ম্যাম, আপনি খুব ভালো লেকচার দিতে পারেন। অনেক লেকচার শুনিয়েছেন। এবার দয়া করে ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে আমার ক্ষত স্থানে লাগিয়ে দিন। আমার ঠেকা পড়েনি, আমি পারবো না। নিজের কাজ নিজে করে নিন। বিয়ে করেছি কি নিজের কাজ নিজে করার জন্য? তার উপর আবার সিনিয়র বউ বিয়ে করেছি। ভাবছি ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে বউয়ের টাকায় বসে বসে খাবো। আমি কিছু বলতে যাব, তার আগেই দরজায় টোকা পড়লো। আপু, তুমি কি ভিতরে আছো? ভাইয়ার সাথে কিসের এত গল্প করছো, তাও আবার দরজা বন্ধ করে দিয়ে? আম্মু এক্ষুনি ডাকছে তোমাকে, তাড়াতাড়ি আম্মুর রুমে এসো। ঠিক আছে সামিরা, তুমি যাও, আমি আসছি। তুমি কোথাও যাচ্ছ না সিনিয়র বেবি? আগে আমার ক্ষত স্থানে বরফ লাগিয়ে দাও। আমি পারবো না, আম্মু ডাকছে, আসছি। আমি বলেই দরজা খুলে চলে আসলাম। আম্মু ডেকেছো? হ্যাঁ বস। তোদের বিয়েটা যেহেতু হুট করে হয়ে গিয়েছে, কেউ তোদের বিয়ের ব্যাপারে জানে না, তাই আমি চাচ্ছিলাম ছোটোখাটো একটা বউ ভাতের আয়োজন করতে। তোর মামা মামিও তো আমাদের বাসায় আসেনি, এই সুযোগে তাদেরও দেখা হয়ে যাবে। না না আম্মু, শুধু শুধু কি দরকার আছে মানুষ হাসানোর? আমাদের সমাজ জুনিয়রকে বিয়ে করাটা ভালো চোখে দেখে না। যেখানে আমাদের সম্পর্কটাই ভিত্তিহীন, সেইখানে কি প্রয়োজন আছে
ঘটা করে লোকজন জানানোর? ঠিক আছে, তুই যা বলিস তাই হবে। তুই যদি যাস এই কাগজে কলমে সম্পর্কে থেকে বেরিয়ে আসতে, আমি তোর ডিভোর্সের ব্যবস্থা করে দিব। তবে আমি মনে করি ডিভোর্স কোনো সমস্যার সমাধান নয়। আমি চাই তুই আর সায়ান অন্য 5টা স্বাভাবিক কাপলদের মতন সংসার কর। আমার ছেলেটা বড্ড অবুঝ, কিন্তু তুই তো ভালো মন্দ সব বুঝিস, তুই ওকে বোঝাবি। দেখ মা, সায়ান জুনিয়র হলেও এখন তোর স্বামী। তুই কেন তোর স্বামীর অধিকার ছেড়ে দিবি? তাকিয়া ভালো মেয়ে নয় মা, ওর কাজেই হচ্ছে বড়লোক ছেলেদের হাত করে তাদের থেকে টাকা হাতিয়ে নেওয়া। তুই সায়ানের স্ত্রী, তুই চাইলেই পারবি তাকিয়ার থেকে আমার ছেলেটাকে ফিরিয়ে আনতে। ঠিক আছে আম্মা, তুমি শুধু দেখবে আমি জুনিয়র বরের কি হাল করি। এই সিনিয়রের প্রেমে যদি ওকে হাবুডুবু খাওয়াতে না পারি তো আমার নাম কুয়াশা নয়। প্রয়োজনে হুজুরের থেকে পড়া পানি এনে খাওয়াবো তোমার ছেলেকে। তারপর দেখবে তোমার ছেলে সারাক্ষণ বউয়ের আঁচলের তলায় কুরকুর করবে আর সারাদিন কুয়াশা কুয়াশা ডাকবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পাগলি মেয়ে আমার। আমিও চাই আমার অবুঝ ছেলেটার একটু সুবুদ্ধি হোক। তুই যদি আমার ছেলেকে তোর প্রেমের জালে ফাঁসাতে পারিস, আমি তোকে এমন একটা গিফট দিব যা তুই কখনো ভাবতেও পারবি না। ওকে, ডান। তাহলে এখন থেকে মিশন শুরু করে দে। কিভাবে শুরু করব? একটু ক্লু তো দাও। আমি তো আর আগে সংসার করে আসিনি যে বুঝতে পারবো কিভাবে জুনিয়র বরের মনে প্রেমের আগুন জ্বালানো যায়। সেটাও তোকে বলে দিতে হবে? আচ্ছা বাদ দাও, তুমি বলো তোমার ছেলে আর তোমার বর কি খেতে পছন্দ করে। তোমার বর তো আগেই আমাকে বলে দিয়েছে আমি যেন তার আশেপাশেই না যাই। এখন আমি রান্না করলে তোমার বর কি আমার হাতে রান্না খাবে? আমার পর করছিস কেন? বাবা হয় তোর। সে তো আমাকে বাবা ডাকার অধিকার দেয়নি। আমি বাবা ডাকলে দেখা গেল সে আমাকে ঠাটি একটা চট দিয়ে বলল, এই মেয়ে, আমি তোমাকে বাবা ডাকার অধিকার দিইনি। কোন সাহসে তুমি আমাকে বাবা ডাকলে? না রে মা, মানুষটাকে যেমন উপরে উপরে শক্ত মনে হয়, ভিতরে কিন্তু ততটাই নরম। আসলে আমি এক প্রকার জোর করে সায়ানের বিয়েটা দিয়েছি তো, তাই তোকে মানতে পারিনি। কিন্তু দেখিস আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তখন ওই মানুষটা তোকে মাথায় করে রাখবে। তাই যেন হয় আম্মু। আম্মু, আমি কিচেনে যাচ্ছি, দেখি আমার হাতে রান্না খাইয়ে বর আর শ্বশুরের মন জয় করতে পারি কিনা। ঠিক আছে, যা মা। রেনু তোকে রান্না করতে সাহায্য করবে। আমার স্কুলের কিছু কাজ বাকি রয়েছে, না হলে আমিও তোকে সাহায্য করতাম। ঠিক আছে আম্মু, সমস্যা নেই, আমি সবটা সামনে নিতে পারবো। আমি আসলে অলরাউন্ডার বৌমা পেয়েছি। এখনকার যুগে মেয়েরা তো পড়াশোনা করলে কোনো কাজে হাত দিতে চায় না। তারা কাজ করতে না পারাটাকে গর্ব মনে করে। অথচ আমার মেয়েটা একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা হয়েও সব কাজে পারদর্শী। সবাই তো আর আমার মতো বাবা মা মরা মেয়ে নয় আম্মু। আমি কি তোর মা নই? এরপর যদি আর কখনো তোর মুখে বাবা মা মরা মেয়ে বলতে শুনি, তখন কিন্তু আমি তোর মুখ সেলাই করে দেব। সরি আম্মু, ভুল হয়ে গেছে। এই যে দেখো, কান ধরছি। এইবারের মতন ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম কিন্তু পিটুনি পড়বে। ওকে আম্মু। আমি কি আপনাকে হেল্প করব আপামনি? মিষ্টি কণ্ঠে পেছনে ফিরে দেখি আনুমানিক 12 কি 13 বছর বয়সী হালকা পাতলা গড়নের একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমার মন বলল এটা হয়তো রেনু, তবুও শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করলাম, তুমি কি রেনু? জি আপামনি। তোমার কথাবার্তা পোশাকে মনে হচ্ছে যে তুমি এই বাসায় কাজ করো। শুধু আপনি না, কেউ ধরতে পারে না যে আমি এই বাসায় কাজ করি। এই বাসার প্রত্যেকটা মানুষ খুবই ভালো মনের। তারা আমাকে নিজেদের পরিবারের একজন সদস্য মনে করে, এমনকি আমাকে স্কুলেও ভর্তি করিয়েছে। ও আচ্ছা, আপাতত তোমার এইখানে কোনো কাজ নেই, তুমি গিয়ে পড়তে বসো। আমার প্রয়োজন হলে আমি ডেকে নিব। ঠিক আছে আপামনি। আমি ঝটপট ফ্রিজ থেকে হাঁসের মাংস, ইলিশ মাছ বের করে পানিতে ভিজিয়ে রাখলাম।
আম্মু থেকে জেনেছি সায়ন আর আঙ্কেল নাকি নারকেল দিয়ে হাঁসের মাংস আর ঝরঝরে পোলাও খুব পছন্দের। ফ্রিজে আদা রসুন পেঁয়াজ সবকিছু পিষে রাখা ছিল, যার ফলে আমার বেশি কষ্ট করতে হয়নি। আমি এক চুলায় মাংস বসিয়ে অন্য চুলায় পোলাও চাল ভেজে নিলাম। বরাবরই আমার রান্না করতে বেশ ভালো লাগে, কিন্তু রান্নার সময় লোকজন থাকলে মোটেও আমার ভালো লাগে না। আমার মনে হয় তারা রান্নায় নজর দিয়ে খাবারের স্বাদ নষ্ট করে দেয়। এমনকি আম্মু বেঁচে থাকতেও যখন ছুটির দিন কখনো রান্না করতে ইচ্ছে করতো, আম্মুকেও আমি কিছু না অ্যালাউ করতাম না। এই নিয়ে আব্বু আম্মু সারাক্ষণ আমাকে টিচ করতো। পুরনো কথা মনে পড়তেই আপনা আপনি চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। প্রায় 3 ঘন্টা ব্যয় করে সায়ন আর আঙ্কেলের পছন্দের হাঁসের মাংস, পোলাও, বাসমতি চালের ভাত, সর্ষে ইলিশ, কচুলতি দিয়ে ছোট্ট মাছের তরকারি আর সাথে একটু পায়েসও রান্না করলাম। আপামনি, রান্না শেষ হয়ে গিয়েছে? আপনি তো আমাকে ডাকলেন না। রেনু, এসেছো? আমি এক্ষুনি তোমাকে ডাকবো ভেবেছিলাম। সব রান্না করা শেষ হয়ে গিয়েছে, তুমি সব কিছু ডাইনিং টেবিলে নিয়ে রাখো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে আপামনি। ফ্রেশ হয়ে এসে দেখি আঙ্কেল বাদে সবাই টেবিলে বসে পড়েছে। আমাকে দেখে আম্মু বলল, তুইও বস, আমি খাবার সার্ভ করছি। তুমি খাবে না আম্মু? মায়েরা কখনো আগে খায় না মা, তোরা খেয়ে নে, তারপর আমি খাবো। এইটা কেমন কথা আম্মু? তুমিও বসো না, সবাই মিলে একসাথে খাবার মজাই আলাদা। মীরা, মনে হচ্ছে আজ বাসায় ভালো মন্দ রান্না হয়েছে। ভেবেছিলাম তোমার উপর অভিমান করে আজ বাইরে থেকে খাবার খাবো, কিন্তু খাবারের গ্রানি রুমে থাকা দুষ্কর হয়ে পড়ছিল আমার জন্য। অভিমান ভুলে চলে এলাম খেতে, এখন তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ দিচ্ছি। খাবার টেবিলে পিন নিরাপত্তা চলছে, কারো মুখে কোনো কথা নেই, যে যার মতো খাচ্ছে। হঠাৎই আঙ্কেল বলে উঠল, মীরা, তোমার হাতটা দাও দেখি। কেন, কি করবে? তোমার রান্নার হাত দেখবো। আজ হঠাৎ এত ভালো রান্না কিভাবে করলে? মনে হচ্ছে নতুন হাতের রান্নার স্বাদ পেলাম। টেবিলে রাখা প্রত্যেকটা রেসিপি আমার পছন্দের। তোমাকে তো হাজারবার বলেও কচুলতি রান্না করাতে পারি না। আজ হঠাৎ এই ওদমের দিকে নজর গেল কেন তোমার? আজকে তো আমি রান্না করিনি। তাহলে কে করলো রেনু? ও তো এত ভালো রান্না জানে না, আর সামিরা তো কখনো কিচেনেই যায়নি। ওর তো এত ভালো রান্না জানার প্রশ্নই আসে না। আমরা কেউই রান্না করিনি। ইনফ্যাক্ট আমরা কেউ আজ কিচেনে যাইনি। কুয়াশা একা হাতে সবকিছু রান্না করেছে। আমি রান্না করেছি। শুনে আঙ্কেলের মুখের রং পরিবর্তন হয়ে গেল। তিনি খাবার ছেড়ে চলে যেতে লাগলেন। আমি সাহস করে আঙ্কেলের হাত ধরে বললাম, প্লিজ আঙ্কেল, খাবার ছেড়ে যাবেন না। অপরাধ আমি করেছি, খাবার তো কোনো অপরাধ করেনি। আপনি প্লিজ যাবেন না। আজ থেকে 8 বছর আগে বাবা মাকে হারিয়েছি। আমারও ইচ্ছে হয় সবার সাথে বসে খেতে। বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে, আমিও এর ব্যতিক্রম ছিলাম না। জানেন আঙ্কেল, আমি সবসময় মনকে সান্ত্বনা দিয়ে বলতাম, বাবা মাকে হারিয়েছি তো কী হয়েছে, শ্বশুর শাশুড়ির মাঝে আমি আবার নতুন করে বাবা মা খুঁজে নিব। কিন্তু সবার ভাগ্য তো আর সব সুখ জোটে না। আমার কথা শুনে আঙ্কেল চুপচাপ খেতে বসে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে আমাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, খাবার শেষ করে তুমি আমার রুমে আসো। ঠিক আছে আঙ্কেল। খাবার শেষ করে আঙ্কেলের রুমের সামনে দাঁড়িয়ে রয়েছি, ভেতরে যাওয়ার সাহস হচ্ছে না। বাবা গো, আঙ্কেল যে রাগ দেখা গেল। আমার গালে ঠাটি এক চর বসিয়ে দিল। এই মেয়ে, বাইরে দাঁড়িয়ে রয়েছে কেন? ভেতরে আসো। আমি মানুষ, পশু নই যে তোমাকে খেয়ে ফেলবো। আমার মধ্যে মানবিকতা আছে। তোমার হাত দাও। জি আঙ্কেল। তোমার হাত দিতে বলছি। আমি ভয়ে হাত এগিয়ে দিতেই আঙ্কেল আমার হাতে 1000 টাকার 5টা নোট ধরিয়ে দিল। ও মা, টাকা কেন আঙ্কেল? এটা হচ্ছে তোমার পুরস্কার আমার পক্ষ থেকে। আমি সত্যি আঙ্কেলের থেকে এতটা ভালো ব্যবহার আশা করিনি। মানুষ তার চাওয়াটার থেকেও বেশি পেলে হতভম্ব হয়ে যায়। কি করা উচিত অনুচিত সেই বোধটুকু থাকে না। আমার সেই রকমই অবস্থা হয়েছে। বুঝতে পারছি না আমার ঠিক কী রকম প্রতিক্রিয়া করা উচিত। আমি ঠাই সেখানেই দাঁড়িয়ে রয়েছি। এরই মধ্যে আম্মু এসে বলল, বা, আমি যে তোমাকে 30টা বছর রান্না করে খাওয়াচ্ছি, কই আমাকে তো কখনো এমন পুরস্কার দাওনি। দেখো মীরা, ভালো জিনিসের প্রশংসা করতে আমি কখনো পিছু পা হই না। তুমি ইদানিং বুড়ি হয়ে গিয়েছো, রান্নার দিকে তেমন কোনো মনোযোগ দাও না, তাই রান্নার স্বাদটাও আগের মতো নেই। এই কি বললে তুমি? আমি বুড়ি হয়ে গেছি? তুমি জানো ভার্সিটির কত টিচাররা এখনো আমার দিকে তাকিয়ে থাকে। তারা তোমার ওই সাদা চুল দেখে এটাই ভাবে যে তোমার মতো বুড়ি মহিলা আমার মতো এমন হ্যান্ডসাম বল পেল কিভাবে। কিছুদিন পরে দাদু হয়ে যাবে আর এখনো নিজেকে হ্যান্ডসাম দাবি করছো। দেখেছো আপু, তুমি মাত্র 1 দিন হয়েছে এই বাসার বউ হয়ে এসেছো, আর এর মধ্যেই আমাদের বাসার পরিবেশটাই পাল্টে গেছে। আস্তে আস্তে দেখো, বাবা তোমাকে অনেক ভালোবাসবে।
আমার তো হিংসে হচ্ছে আপু। আমার বাবা মায়ের ভালোবাসায় ভাগ বসাবে তুমি। তোমাকে তো এই বাসায় রাখছি না স্বামীরা। তোমার এসএসসি পরীক্ষা শেষ হলেই আম্মুকে বলে তোমাকে এই বাসা থেকে বিদায় করে দিব। আমিও আমার ভালোবাসায় তোমাকে ভাগ বসাতে দিব না। আমি তো এত তাড়াতাড়ি বিয়ে করব না আপু। আমিও তোমার মতো আম্মুর মতো একজন আদর্শ শিক্ষিকা হব। আপু তুমি বরং আমাকে ঝটপট ফুপি আম্মু বানিয়ে দাও। বলেই সামিরা এক দৌড়ে রুমে চলে গেল। রুমে এসে দেখি সায়ান এক কোলের ওপর ল্যাপটপ নিয়ে বসে কাজ করছে। আমি তড়িঘড়ি করে ল্যাপটপ সরিয়ে সায়ানের কোলের ওপর বসে পড়লাম। সিনিয়র বেবি, তোমার সাহস কিন্তু বেড়েই চলেছে। সকালের ঘটনা কি তুমি ভুলে গিয়েছো? তোমার সাহস হলো কি করে আমার কোলে বসার? কোলে বসেছি বেশ করেছি। আপনি আমার বিয়ে করাবর, শুধু কোলে নয়, আপনার ঘাড়ে বসার অধিকারও আমি রাখি। আর আজ থেকে আমি এই রুমে এই বিছানেই থাকবো। ইম্পসিবল, ভুলেও আমার ধারে কাছে আসবে না। যেইখানে আছো সেখানেই থাকো। ও মা, বিয়ে করেছে কি বর ছেড়ে দূরে থাকার জন্য? তার উপর বর যদি জুনিয়র হ্যান্ডসাম হয় তাহলে তো কথাই নেই। সিনিয়র বেবি, তুমি নামো তো আমার কোল থেকে। যেই মুটকির মুটকি, তুমি আমার হাড্ডি গুটি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। সিরিয়াসলি আমি মুটকি? কোনো সন্দেহ আছে? হুম। এইটা কি করলে তুমি সিনিয়র বেবি? সরি, আমি আসলে অতি খুশি হয়ে দিয়ে দিয়েছি। আশ্চর্য, মুটকি বলায় খুশি হওয়ার কি আছে? আমার কত দিনের ইচ্ছে কেউ আমাকে মুটকি বলবে, আর আমি মুটকি কথাটা শুনে আমার কান দুটো সার্থক করব। আজ আপনি আমার সেই চাওয়াটা পূরণ করেছেন। আমার স্বাস্থ্যের জন্য সবাই আমাকে সুটকি বলে খ্যাপাতো। এমনকি রাস্তার কুকুরটাও আমার দিকে ফালফাল করে তাকিয়ে ভাবতো এটা কি মানুষ নাকি হান্ডির বস্তা। জান, আজকের এই খুশিতে আপনাকে একদিন ট্রিট দিয়ে দিব। তোমার হাতে কি সিনিয়র বেবি? নিশ্চয়ই ড্যাড ডেকে নিয়ে কেলানি দিয়েছে। ড্যাড একদম উচিত কাজ করেছে। জি না, আঙ্কেল পুরস্কার স্বরূপ আমাকে 5,000 টাকা দিয়েছে। টাকার কথা বলতেই সোয়ান ছো মেরে আমার হাতে টাকাটা নিয়ে গেল। আপনি আমার টাকা নিলেন কেন? এই টাকাটা আঙ্কেলের থেকে আমার প্রথম পাওয়া। আমার কাছে এই 5,000 টাকার মূল্য 5 কোটি টাকার সমান। আপনি আমার টাকা ফেরত দিন বলছি। আমার এখন টাকার প্রয়োজন, তাই নিয়েছি। তোমাকে পরে শোধ করে দিব। আমিও শাওনের হাত থেকে টাকাটা নিয়ে নিলাম। মিস্টার সায়ান, আপনি যদি বাগানের কচু হয়ে থাকেন, আমিও গাছের বাতাবি লেবু। আমার সাথে টক্কর দেওয়া এত সহজ নয় মিস্টার শ্রেয়াস হাবরার সায়ান। আপনার টাকার প্রয়োজন বলতে শুধু তাকিয়ার পেছনে ফালতু টাকা ব্যয় করা, এটা আমি খুবই ভালো করেই জানি। আমার টাকা আমি যেভাবে ইচ্ছে যার পেছনে ইচ্ছা ব্যয় করব, এই ব্যাপারে তুমি বলার কে? আমি আপনার বিয়ে করা বউ, আপনার উপর সম্পূর্ণ অধিকার আছে আমার। এখন থেকে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা থাকবে না, সব টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। মাস শেষে আমি আপনাকে হাত খরচার টাকা দিব। ওখাতে অনেক টাকা ব্যয় করেছেন, আর নয়। তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ সিনিয়র বেবি। আমি তোমার কোনো কথা শুনতে বাধ্য নই। আপনি ভুলে যান কেন আমি একজন শিক্ষিকা? শিক্ষিকারা অবাধ্যকে কিভাবে বাধ্য করতে হয় সেটা খুব ভালো করেই জানে। লুক অ্যাট দ্য ফোন। কিসের ভিডিও এটা? আপনি নিজ চোখেই দেখুন। ছিছি, এমন নোংরা ভিডিও করতে তোমার একটুও বিবেকে বাঁধলো না? এক্ষুনি ডিলিট করো বলছি। নো ওয়ে ডেয়ার। আপনি যদি আবার কথা অনুযায়ী না চলেন, এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবে। তো মিস্টার জুনিয়র, একবার ভেবে দেখুন তো, আপনার এই লজ্জাজনক ভিডিও একবার যদি ভাইরাল হয়ে যায়, আপনার নাম, যশ, খ্যাতি, ক্যারিয়ার, এমনকি আপনার লেখিকা গার্লফ্রেন্ডও হাতছাড়া হয়ে যাবে। নাও ইওর চয়েস। আমার কথা অনুযায়ী চলবেন নাকি ভিডিও ভাইরাল করবেন? গতকাল রাতে আমার ট্রাউজার খুঁজে পেয়েছিলাম না, তাই লুঙ্গি পরে ঘুমিয়েছিলাম। লুঙ্গিতে আমার দুর্বলতা রয়েছে, আর তুমি আমার সেই দুর্বলতার সুযোগ নিয়েছো। তুমি মোটেও ঠিক করোনি সিনিয়র বেবি। রাতে আমার লাগেজ নিতে এসে দেখি যে আপনার লুঙ্গি আকাশে উড়ে গেছে। আমিও ভাবলাম আপনার মতো ঘাটতারাকে সোজা করতে এর থেকে ভালো কোনো অস্ত্র নেই। ব্যাস ভিডিও করে নিলাম। কিন্তু আপনি তো আমার কথা অনুযায়ী চলবেন না, তার চেয়ে বরং ভিডিওটা আমি ভাইরালই করে দিই। অনেক লাইক, কমেন্ট, শেয়ার হবে, আপনার ভিডিও ভাইরাল করে আমিও ভাইরাল হয়ে যাই। এক পৌষে কিন্তু শীত যায় না। আমারও সময় আসবে, তখন আমি তোমাকে ঠিক দেখে নিব। উফ জুনিয়র, বিশ্বাস কর, আমিও চাই তুমি আমাকে দেখো। আমি তো তোমাকে বারণ করিনি দেখতে। দেখো না, কলিজা ভরে দেখো। খুব মজা লাগছে তোমার, তাই না? অবশ্যই, কি করব বলো? সোজা আঙুলে যখন ঘৃণা উঠে তখন আঙুল তো ব্যাকা করতেই হয়। শানের সাথে এইভাবে মজার খুনসুটি
তে কেটে যায় 1 সপ্তাহ। বিয়ে উপলক্ষে স্কুল থেকে 1 সপ্তাহের ছুটি নিয়েছিলাম। আজ থেকে আবার স্কুল জয়েন করতে হবে। আমি তাড়াতাড়ি উঠে ফজরের নামাজ পড়ে নিলাম। সায়ানকে অনেকবার ডাকলাম কিন্তু উঠল না। আমি জানি সায়ান জেগে জেগেই ঘুমানোর ভান করেছে যাতে নামাজ পড়তে না হয়। সায়ান খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। সিনেমাতে দেখতাম গাড়ি নিয়ে গাছের সাথে অ্যাক্সিডেন্ট করে নায়ক নায়িকার স্মৃতি হারিয়ে যেত, কিন্তু তোমার কি অতিরিক্ত ঘুমের কারণে স্মৃতিশক্তি হারিয়ে গেল নাকি? তুমি কি জিরের কথা ভুলে গিয়েছো? এখন থেকে ঠিক 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে যেন দেখি তুমি মসজিদে চলে গিয়েছো। আমার কথা অবাধ্য হলে জানো তো কি করব? বেশি কিছু করব না বেবি, শুধু ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। যাচ্ছি তো সিনিয়র বেবি, এত পেড়া দাও কেন? সোজা করে বললেই তো পারো। আমি রুমটা গুছিয়ে কিচেনে চলে গেলাম। কিচেনে গিয়ে দেখি আম্মু রাস্তা নেড়ি করছে। আমি আম্মুকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, গুড মর্নিং আম্মু। গুড মর্নিং টু বেবি। তুমি কিচেনে কেন আম্মু? আমি রান্না করতাম। তুই তো এই 1 সপ্তাহ রান্না করেছিস মা, আজকে থেকে তোর আবার স্কুলে জয়েন করতে হবে। এখন রান্না করে আবার দিন ভরে বকবক করতে হবে, অনেক কষ্ট হয়ে যাবে তোর। আমার তো তেমন ক্লাস নিতে হয় না, কিন্তু তোর তো অনেকগুলো ক্লাস নিতে হয়, তাই ভাবলাম আমি রান্না করি, তুই বরং ছুটির দিনে রান্না করিস। ঠিক আছে আম্মু। আমি নাস্তা সেরে রেডি হয়ে স্কুলে চলে আসলাম। স্কুলে এসেই মিনহাজ স্যারের সাথে দেখা হয়ে গেল। আরে কুয়াশা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন স্যার? আমার আর ভালো থাকা হলো কই, বাদ দাও আমার কথা। তোমার সংসার জীবন কেমন চলছে? আপনাকে তো বলা হয়েছিল, আসলেন না কেন বিয়েতে? চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে অন্যের হাতে দেখার সাহস আমার ছিল না কুয়াশা। মানে কি স্যার? কে আপনার ভালোবাসার মানুষ? মিনহাজ স্যার আমার কথার উত্তর না দিয়ে বলল, কুয়াশা চলো আমরা ক্যান্টিনে গিয়ে বসি, যদি তোমার কোনো আপত্তি না থাকে। ক্লাস শুরু হওয়ার এখনো তো দেরি আছে। ঠিক আছে স্যার, চলুন। আমরা ক্যান্টিনে গিয়ে বসলাম। বেশ বড় ক্যান্টিন এটা, অনেক মানুষের আনাগোনা হয় এখানে। কুয়াশা কি খাবে বলো, খালি মুখে তো আর গল্প জমবে না। আমি মাত্রই নাস্তা সেরে এসেছি, এখন কিছুই খাবো না। খাবো না বললে তো হবে না, কিছু একটা খাও। ঠিক আছে, কফি খাওয়াই যায়। আমরা দুইজনে কফি খাচ্ছি আর গল্প করছি। হঠাৎ টেবিলের অপর সাইডে পরিচিত একটা মুখ দেখে থমকে গেলাম। আমার বিশ্বাসই হচ্ছে না ও এখানে, তাও আবার এই অবস্থায়। টেবিলের অপর সাইডে আর কেউ নয়, স্বয়ং তাকিয়া বসে রয়েছে। শুধু তাকিয়া একা নয়, ওর সাথে একটা ছেলেও বসে রয়েছে। দুজনে এমনভাবে চিপকে রয়েছে যেন তারা স্বামী স্ত্রী। কিছুদিন আগে স্বামীরা আমাকে দেখিয়েছিল তাকিয়ার ছবি, যার কারণে আমার চিনতে অসুবিধা হয়নি যে এইটাই তাকিয়া। তার মানে আমার সন্দেহ ঠিক, তাকিয়া সুইসাইড করার মিথ্যে নাটক করে সায়নের থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে, আর সায়ান সেটা বুঝতেও পারেনি। আম্মু ঠিকই বলেছিল, সায়ানটা বড্ড অবুঝ। বয়সের দিক থেকে পরিপক্ক হয়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। আমিও ঝটপট কয়েকটা পিক তুলে নিলাম আমার জুনিয়র বোর্ডের লেখিকা গার্লফ্রেন্ডের। কিন্তু একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি যতটুকু জানি তাকে একজন বড়লোক বাবার মেয়ে, ওর তো টাকা পয়সার কোনো অভাব থাকার কথা নয়। তারপরও তাকিয়া সায়নের থেকে কেন মিথ্যা কথা বলে টাকা নেয়? কি এমন কারণ থাকতে পারে? এ কি কুয়াশা, কফি খাচ্ছ না কেন? ঠান্ডা হয়ে যাবে তো। এই যে খাচ্ছি তো। তোমাকে কোনো কারণে চিন্তিত লাগছে, কি হয়েছে কুয়াশা? আমাকে বন্ধু মনে করে বলতে পারো। কিছু না স্যার, আজকে নবম শ্রেণীতে আবার জাবেদার ক্লাস নিতে হবে। বাসা থেকেও প্রিপারেশন নিয়ে আসিনি, তাই ভাবছিলাম ঠিক মতো পারবো তো ক্লাস নিতে। সে তুমি বরং এখন বইয়ের পাতা একটু চোখ বুলিয়ে নাও, আমার এক্ষুনি ক্লাস শুরু হবে। আসছি আমি, বাই। ঠিক আছে স্যার। মিনহাজ স্যারের সাথে কথা বলতে বলতে টেবিলের অপর সাইডে কখন যে ফাঁকা হয়ে গেছে বুঝতে পারিনি। ওহ শিট, সাপুরে বিন বাজানোর আগেই সাপ হাত থেকে ছাড়া হয়ে গেল। কোনো ব্যাপার না, গর্ত করে কিভাবে সাপ বের করতে হয় এই কুয়াশার খুব ভালো করেই জানা আছে। ক্যাশ কাউন্টারে বিল পেমেন্ট করতে গিয়ে শুনি মিনহাজ স্যার বিল পরিশোধ করে দিয়েছে। আচ্ছা আঙ্কেল, 4 নম্বর টেবিলে যারা বসেছিল আপনি কি তাদের চিনেন? আমি তো খেয়াল করিনি মা। আচ্ছা তুমি 2 মিনিট অপেক্ষা করো, আমি সিসি ক্যামেরা চেক করে বলছি। ঠিক আছে আঙ্কেল। মা, এই মেয়েটার নাম তাকিয়া, আর সাথে ওর হাজব্যান্ড রিয়ান। কিছুদিন আগে ওদের বিয়ে হয়েছে। তাকিয়ার বাবা আমার পরিচিত, আমিও উপস্থিত ছিলাম ওদের বিয়েতে। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। ক্যান্টিন থেকে বেরিয়ে সোজা ক্লাসে চলে আসলাম, কিন্তু
মনোযোগ দিতে পারছি না। তাকিয়ার ব্যাপারটা আমার মস্তিষ্কে গেঁথে গেছে। আমি ভেবেছিলাম সাধারণ সাপ হবে, কিন্তু এখন তো দেখছি সাংঘাতিক কাল লাগিনি। তাজা একটা বর থাকতেও আমার ভুলাভালা জুনিয়র বরের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। ব্যাপার কেমন এক ফুল দো মালি টাইপের হয়ে গেল। তাকিয়ার ব্যাপারটা নিয়ে ছক করছিলাম, এরই মধ্যে স্টুডেন্টরা বলে উঠল, ম্যাম, আমরা জাবেদার ডেবিট ক্রেডিট হিসাবটা কিভাবে নির্ণয় করব বুঝতে পারছি না। সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। হিসাব 5 প্রকার, এইটা নিশ্চয়ই তোমরা জানো। জি ম্যাম। 5 প্রকার হিসাব হলো: 1 সম্পদ, 2 দায়, 3 মালিকানা সত্ত্ব, 4 আয়, 5 ব্যয়। এর মধ্যে সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট আর হ্রাস পেলে ক্রেডিট। অপরদিকে দায় মালিকানা সত্ত্ব আয় বৃদ্ধি পেলে ক্রেডিট আর হ্রাস পেলে ডেবিট। যেমন একটা উদাহরণ দিই, নগদ 10,000 টাকা দিয়ে একটা আলমারি ক্রয় করা হলো। এইখানে আলমারি ক্রয় করার ফলে আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে আর নগদ অর্থ হ্রাস পেয়েছে। তাহলে আমাদের জাবেদা হবে সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য আলমারি হিসাবে ডেবিট, আর নগদ অর্থ কমে যাওয়ার জন্য নগদার হিসাব ক্রেডিট। অন্য একটা উদাহরণ দিই, কামালের নিকট নগদে বিক্রয় 5,000 টাকা। এখানে নগদে বিক্রয় করার ফলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আর বিক্রয় করার ফলে আয় বৃদ্ধি পেয়েছে। তাহলে এইখানে জাবেদা হবে নগদ টাকা বৃদ্ধির কারণে নগদান হিসাবে ডেবিট, অপরদিকে আয় বৃদ্ধি পাওয়ার কারণে বিক্রয় হিসাবে ক্রেডিট। এই একই নিয়মে সব জাবেদা করতে হবে। আগে বুঝতে হবে কোন হিসেবটা বৃদ্ধি পেয়েছে আর কোনটা হ্রাস পেয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জি ম্যাম, পারবো আমরা। লাঞ্চের পর আরও 2টা ক্লাস শেষ করে আমি আম্মু বাসায় ফিরে এলাম। রুমে এসে দেখি সায়ান ল্যাপটপ নিয়ে কাজ করছে। সায়ান, আমার জন্য 1 গ্লাস ঠান্ডার শরবত নিয়ে আসো তো, খুব ক্লান্ত লাগছে। একটু তাড়াতাড়ি যাও, আমি ততক্ষণে ফ্রেশ হয়ে আসি। আমাকে বলছো? আমার কি দ্বিতীয় বর আছে যে তাকে বলবো? আমি নিজে কখনো জগ থেকে গ্লাসে পানি ঢেলে খাই না, আর তোমাকে আমি শরবত করে এনে খাওয়াবো? হাউ ফানি। সায়ান, তোমাকে কিছু দেখানোর আছে আমার। আমার কিছু দেখা লাগবে না সিনিয়র বেবি। তোমার কিছু দেখানো মানেই আমার মান সম্মান নিয়ে টানাটানি করা। তার থেকে বরং আমি তোমার জন্য শরবত করে নিয়ে আসছি। এই তো বউয়ের বাধ্য গুলুমুলু বর একটা, গাল টেনে দিয়ে বললাম। এই একদম আমার গাল টানবে না, বিরক্ত লাগে এটা আমার। আমার সেই ছোটবেলার অভ্যেস, বাচ্চাদের দেখলেই গান টানতে না পারলে ভালো লাগে না। এইটাকে আদর করা বলে, বুঝলে? লাগবে না আমার এমন আদরের। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি শরবত নিয়ে আসো। ফ্রেশ হয়ে এসে দেখি সায়ন সত্যি সত্যি শরবত নিয়ে আসছে। এই নাও তোমার শরবত। এখন আবার মুখে তুলে খাইয়ে দিতে বলো না, জানো? অবশ্য তুমি চাইলে দিতে পারো, আমি কিছু মনে করব না। তুমি ভেবো না সিনিয়র বেবি, আমি তোমাকে ভালোবেসে শরবত করে নিয়ে আসছি। শুধুমাত্র ভিডিওটার জন্য ব্ল্যাকমেইলের শিকার হয়ে আমাকে এত কিছু করতে হচ্ছে। তোমার মতো কত ঘাড়তালা পোলা পাইন এক চুটকিতে সোজা করে দিয়েছি, আর তুমি কিনা বাসর রাতে আমার গলায় ছুরি চালিয়ে দিয়েছিলে। সত্যি সায়ান, তোমার সাহসের প্রশংসা করতে হয়। তুমি যার কারণেই আমার গলায় ছুরি ধরেছিলে, তোমার সেই লেখিকা গার্লফ্রেন্ড যে বিবাহিত, তুমি কি জানো? তাকিয়ার বিয়ের কথা জানার পরেও সায়ানের মধ্যে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। আমি তো ভেবেছিলাম হয়তো গার্লফ্রেন্ডের বিয়ের সংবাদে বেচারা কান্নাকাটি করে রুমের মধ্যে হাঁটু পানি বানিয়ে দিবে, বাট সেই রকম কিছুই হলো না। তুমি কিভাবে জানলে? আর তুমি যে সত্য কথা বলছো তারও তো কোনো প্রুফ নেই। প্রুফ আছে সায়ান, এটা তো কাঁচা খেলোয়াড় আমি নই। আমি জানতাম মুখের কথাই তুমি বিশ্বাস করবে না, তাই প্রমাণ সঙ্গে করেই নিয়ে আসছি। লুক অ্যাট দ্য ফোন। প্রথমত, স্বামী স্ত্রী না হলে কখনো কেউ এইভাবে চিপকে থাকবে না, আর দ্বিতীয়ত এই রেকর্ডে যা আমি ক্যাশ কাউন্টারে আঙ্কেলের মুখে শুনেছি। দেখো সায়ান, অনেক হয়েছে, আর নয়। তোমাকে আমি বারবার বলেছি তাকিয়া ভালো মেয়ে নয়, ওর থেকে ফিরে আসো প্লিজ। আমি বলছি না আমাকে ভালোবাসার জন্য, স্ত্রীর মর্যাদা দেওয়ার জন্য। তুমি তাকিয়ার থেকে ফিরে আসো, এইসবের কোনো প্রয়োজন নেই আমার। তবুও তুমি তাকিয়ার থেকে ফিরে আসো, এইটা শুধু আমার একার নয়, আম্মুরও অনুরোধ। সরি, আমি তোমাদের অনুরোধ রাখতে পারবো না। আমি চাইলেও তাকিয়া আমাকে মুক্তি দেবে না। আমার যে তাকিয়ার কাছে হাত পা বাঁধা রয়েছে। কেন সায়ান? চুপ করে থেকো না সায়ান, আমি কিছু জিজ্ঞেস করছি। আমি বলতে পারবো না সিনিয়র বেবি। চুপ করে থাকা কোনো সমস্যার সমাধান নয়। তোমার জন্য প্রতিনিয়ত আম্মু কষ্ট পাচ্ছে, আমি চোখের সামনে আম্মুর কষ্ট সহ্য করতে পারবো না। তুমি প্লিজ বলো সায়ান,
এরপর সায়ান যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তাকে আর সত্য উদ্ধারণ করতে এসে যে এত বড় একটা সত্যের মুখোমুখি হতে হবে আমি কখনো ভাবিনি। আজ থেকে 8 বছর আগের ঘটনা। আমি তখন নতুন নতুন ড্রাইভিং শিখেছি। ডিসেম্বরে আমার পরীক্ষা শেষ করে আমরা ফ্রেন্ড সার্কেলের সবাই মিলে গ্রামে ঘুরতে যাই, আমার দাদু বাড়ি। আমাদের ফ্রেন্ড সার্কেলে তাকিয়া সহ আরও 2টা মেয়ে ছিল। গ্রামের পরিবেশ আসলে ভিন্ন। আমরা শহরে 4 দেয়ালের বন্দি থেকে সেই ভিন্নতা অনুভব করতে পারি না। গ্রামে ভোরবেলার পাখির কিচিরমিচির শব্দ, দূর থেকে মক্তবের বাচ্চাদের কোরআন তেলাওয়াতের মধুর কণ্ঠে ঘুম ভেঙে যায়। শহরের মতো গ্রামে ঝর্ণা নেই, আছে পুকুর যেখানে মুক্ত হাসির মতো সাঁতরে বেড়ানো যায়। গ্রামে বিদ্যুতের আনাগোনা নেই, আছে আকাশ ভরা জ্যোৎস্না। আর রান্নার কথা না বললেই নয়, এইখানে মাটির উনুনে রান্না করা হয়, যার স্বাদ শহরের গ্যাসের চুলার রান্না করা খাবারের স্বাদকে হার মানিয়ে দেয়। এইভাবে মজার মজার খাবার, গ্রামীণ পরিবেশ, হাসি ঠাট্টা, মজা খুনসুটিতে কখন যে গ্রাম থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায় বুঝতে পারিনি। গ্রাম থেকে সাধারণ ঘোল পাওয়া যায়, যা অনেকটা নেশা জাতীয়। গ্রাম থেকে ফেরার পথে আমরা সবাই মজার চলে ঘোল খাই, যা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সেই ভুল প্রতিনিয়ত করে করে খাচ্ছে আমাকে। দিন শেষে আমার মনে হয় আমি অপরাধী, আমার অপরাধের কোনো ক্ষমা নেই। এইটুকু বলেই সায়ান গ্লাসে রাখা শরবত খেয়ে নিল। আমি স্পষ্ট বুঝতে পারছি সায়ানের কণ্ঠ কেঁপে উঠছে। তারপর কি হলো? তুমি কি এমন করলে? তার জন্য নিজের কাছে নিজেই অপরাধী হয়ে আছো? খুন মানে কি? মানে আমি খুন করেছি। হ্যাঁ, আমি একটা খুনি। আমার জন্য 2টা প্রাণ শেষ হয়ে গিয়েছে। আর সেই খুনের ঘটনা ধামাচাপা দিতেই তাকে আমাকে ব্ল্যাকমেল করে আমার থেকে টাকা নেয়। সায়ান প্লিজ হেয়ালি না করে বলো তোমায় কি হয়েছিল। ঘোল খাওয়ার কারণে আমার মধ্যে অনেকটা নেশার প্রভাবিত হয়। শহরের মধ্যে প্রবেশ করতেই ফ্রেন্ড সার্কেলের সবাই যার যার গন্তব্যের স্থলে নেমে যায়। আর তাকিয়ার বাসা আমার বাসার কাছাকাছি হওয়ায় তাকিয়া থেকে যায়। গাড়ি চলছিল আপন গতিতে। হঠাৎ আমার মাথা ঘুরতে শুরু করে, চোখ মুখ ঝাপসা হয়ে আসে। অতিরিক্ত ঘোল খাওয়ার প্রভাবে একসময় জ্ঞান হারিয়ে ফেলি। কিন্তু আমার এইটুকু মনে আছে, জ্ঞান হারানোর আগে আমি বেসামালভাবে গাড়ি ড্রাইভ করছিলাম। আর হুট করে কালো রঙের একটা গাড়ি আমার গাড়ির সামনে চলে আসে। এরপর কি হয়েছিল আমি জানি না। জ্ঞান ফেরার পর তাকিয়া বলেছিল আমার জন্য নাকি ওই গাড়িতে থাকা 2টো প্রাণ শেষ হয়ে গিয়েছিল। ঘটনার আকস্মিকতায় আমি অনেকটা ঘাবড়ে যাই। তাকিয়া বারবার পুলিশকে সবটা বলে দেওয়ার হুমকি দিচ্ছিল। আমি তাকিয়াকে হাত জোর করে বলি ও যেন বিষয়টা ধামাচাপা দিয়ে রাখে, না হলে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। মম ড্যাড মানসিকভাবে খুবই আঘাত পেত, কিন্তু তাকিয়া শর্ত দেয় ওকে ওর চাওয়া অনুযায়ী টাকা দিতে হবে। আমিও নিজেকে বাঁচাতে তাকিয়ার শর্তে রাজি হয়ে যাই, যার ফলস্বরূপ তাকিয়া বলা মাত্র ওর অ্যাকাউন্টে আমার টাকা ট্রান্সফার করতে হয়। শাইনের কথা শুনে আমি যেন পাথর হয়ে গিয়েছি। আমার পুরনো অতীত আবার আমার সামনে এসে দাঁড়িয়েছে। তার মানে শায়ানের কথা অনুযায়ী সেদিন ট্রাকে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি, স্বয়ং শায়ানের কারণেই আমার আব্বু আম্মুর মৃত্যু হয়েছে। হ্যাঁ, শায়ানই আমার বাবা মায়ের খুনি। আর আমি কি না আমার বাবা মায়ের খুনির সাথেই সংসার পেতে বসেছি? হঠাৎ করে কেমন যেন অস্বস্তি হয়ে মাথা ঘুরে উঠল। আমি পড়ে যেতেই শায়ান আমাকে ধরে পড়ল। সিনিয়র বেবি, কি হলো তোমার? তুই স্পর্শ করবি না আমাকে, তুই একটা খুনি। কি বলছো কি তুমি? সেই দিন তোর ফুর্তি করার জন্য অ্যাক্সিডেন্টে আর কারণ নয়, স্বয়ং আমাদের গাড়িতেই হয়েছিল। ভাগ্যক্রমে আমি বেঁচে গেলেও আমার বাবা মা বেঁচে ফেরেনি। সরি ফর এভরিথিং। সরি বললেই সব কিছু সমাধান হয়ে যায় না। আমি তোকে ক্ষমা করে দিলেও কি তুই পারবি আমার বাবা মাকে ফিরিয়ে দিতে? পারবি বাবা মায়ের থেকে হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরিয়ে দিতে? বাবা মা মারা যাবার মামির কাছে দিন রাত অত্যাচারের শিকার হয়েছি, এমনকি আশ্রিতা ছিলাম বলে বিয়ের আসর ছেড়ে বর চলে গিয়েছিল। পারবি সেই অপমান ফিরিয়ে আনতে? এই কথা বলতেই শায়ান আমার পা জড়িয়ে ধরল। এ কি, তুই আমার পায়ে হাত দিচ্ছিস কেন? পা ছাড় বলছি। আমি তোকে না মানলেও তুই আমার স্বামী, স্বামী হয়ে স্ত্রীর পায়ে হাত দেওয়াটা বেমানান দেখায়। তুমি আমাকে ক্ষমা না করা পর্যন্ত আমি তোমার পা ছাড়ছি না সিনিয়র বেবি। তুমি আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব, তবুও তুমি আমাকে ক্ষমা করো। তুই যা করেছিস তাতে আদেও কি তুই ক্ষমার যোগ্য? বলছি তো আমার ভুল হয়েছে। এই ভুলের প্রতিনিয়ত আমি নিজেও শেষ হয়ে যাচ্ছি।
কিন্তু তুমি কিভাবে শিওর হলে ওইটা তোমাদেরই গাড়ি ছিল? কারণ কালো গাড়িতে আমরা ছিলাম, আর 2জন লোক আমার বাবা মা ছিল। তুই যা তো এখান থেকে, ভালো লাগছে না আমার, আমাকে একটু একা থাকতে দে। কুয়াশাকে এই অবস্থায় দেখে সায়নের মোটেও ভালো লাগছে না। কষ্ট হচ্ছে কুয়াশার জন্য। ওর এই অবস্থার জন্য সায়ন নিজেকে দায়ী করছে। সায়ন ভাবতে লাগলো কিভাবে কুয়াশার মন ভালো করা যায়। পরক্ষণেই মনে হলো কুয়াশা তো বিরিয়ানি খুব পছন্দ করে, বিরিয়ানি দেখে নিশ্চয়ই একটু মন ভালো হবে। যদিও কুয়াশার সামনে দাঁড়ানোর কোনো মুখ নেই সায়নের, তবুও একটু তো চেষ্টা করতেই পারে মেয়েটার মন ভালো করার। কিন্তু সায়ন রান্না তো জানা দূরের কথা, কখনো কিচেনেও যায়নি। পরক্ষণেই মনে হলো ইউটিউব তো আছে, ইউটিউব থেকে শিখে রান্না করবে। কিন্তু কথায় আছে না, অভাগা যেই দিকে যায় সেই দিকেই জল শুকিয়ে যায়। সায়নেরও অবস্থা হয়েছে এমন। ইউটিউবে ভিডিও প্লে করতে গিয়ে বুঝতে পারলো কারেন্ট নেই, যার কারণে ভিডিও প্লে হচ্ছে না। বেচারা কি করবে বুঝতে না পেরে তার মমের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, মম, বিরিয়ানি কিভাবে রান্না করতে হয়? কেন, তুই জেনে কি করবি? রান্না করব। সিরিয়াসলি? এত প্রশ্ন কেন করছো? বললে বলো, না বললে নাই। আরে এত রেগে যাচ্ছিস কেন? তোর যে বিরিয়ানি খেতে মন চাইছে আমাকে বলতে পারতি, আমি রান্না করে দিতাম। আমি খাওয়ার জন্য রান্না করছি না। তাহলে কার জন্য রান্না করতে চাচ্ছিস? তাকিয়ার জন্য? না, তোমার একমাত্র সিনিয়র বৌমার জন্য। মানে কি, আমি ঠিক শুনছি তো? হ্যাঁ মম, জোর করে বিয়ে দিয়েছো সিনিয়র একটা বেবির সাথে, যে কিনা শ্রেয়াস আবরার শায়ানকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। এখন আবার তার পুরনো কথা মনে করে মন খারাপ হয়েছে, তাই তার মন ভালো করার জন্য আমার এই শুকনো প্রচেষ্টা। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, তুই নোট করে নে। ঠিক আছে মম। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর সায়ন সক্ষম হলো বিরিয়ানি রান্না করতে। একটা প্লেটে বিরিয়ানি, ডিম, সালাদ সাজিয়ে রুমে নিয়ে এলো। রুমে এসে দেখে কুয়াশা শুয়ে আছে। সিনিয়র বেবি, আবার কেন এসেছিস? খুব তো কান্নাকাটি করলে, এবার উঠো তো। তুই আমার সামনে আসবি না সায়ান। যতবার তুই আমার সামনে আসবি ততবার আমার বাবা মায়ের চেহারা আমার চোখের সামনে ভেসে উঠবে, আর আমার ততবারই মনে হবে তুই একটা খুনি, আমি একটা খুনির বউ। তুমি আমাকে যা মন চাই বলো, তবুও উঠে দেখো তোমার জন্য কি নিয়ে আসছি। কুয়াশা উঠে সায়নের হাতের দিকে তাকিয়ে সায়নের গালে ঠাস ঠাস করে চড় বসিয়ে দিল। মারলে কেন সিনিয়র বেবি? কুয়াশার কি হলো কে জানে, সায়নকে সাথে সাথে জড়িয়ে ধরলো। আমি কি তোকে বলেছি আমার জন্য হাত পুড়িয়ে বিরিয়ানি রান্না করতে? হাতের কি অবস্থা পড়েছিস? ফোসকা পড়ে যাবে তো। তুই একটু দাঁড়া, আমি মলম নিয়ে আসি। মলমের কোনো প্রয়োজন নেই, তোমার জন্য হাত পুড়িয়ে রান্না করলাম। কই একটু মিষ্টি মিষ্টি কথা বলবে, তা নয়তো দিলে ঠাস ঠাস করে চর বসিয়ে। এই জন্যই কথাই বলে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আমি তো তোকে চুরি করতে বলিনি, তুই আগ বাড়িয়ে চুরি করতে গিয়েছিস কেন? তোমার মুখে তুই তুকারি শুনতে বেমানান লাগে, প্লিজ তুমি করে বলো না। ও মা, এ দেখি ভূতের মুখে রাম রাম। তুই তোকারি বলা শুরু করেছিস শুনি। ভুলে গেছিস বাসরাতের কথা? চেনা নেই জানা নেই অপরিচিত একটা মেয়ের সাথে অভদ্রের মতন তুই তোকারি করেছিলি। বারবার বাসর রাতের কথা তোলো কেন? তাকিয়ার ব্যাপারে তো সবটাই বললাম। ও হয়তো ভেবেছিল আমার বিয়ে হলে ওকে ওর প্রয়োজন অনুযায়ী টাকা দিব না, যার কারণে ও সুইসাইডের মিথ্যা নাটক করেছিল। আর সব মিলিয়ে আমার মাথায় আগুন চলছিল, যার কারণে তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম। তার মানে তাকিয়া তোমার গার্লফ্রেন্ড নয়? না, ও আমার ক্লাস ফ্রেন্ড ছিল। ওর মতো ঠকবাজ অর্থলোভী মেয়ে কখন আমার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্য রাখে না। আমার প্রথম প্রেম, ভালো লাগা, ভালোবাসা সাইফাতুল মুনতাহা। যদিও আমি জানি না সে আমার সিনিয়র না জুনিয়র, কালো না ফর্সা, লম্বা না খাটো। ইনফ্যাক্ট তার সাথে কখনো আমার কথাও হয়নি। তাকে না দেখেই ভালোবেসেছি। যদিও তার মতো এত বড় একজন লেখিকা আমার মতো সাধারণ ছেলেকে ভালোবাসবে না, তবুও তার অসাধারণ প্রতিভা, তার ব্যক্তিত্ব, তার আচরণ, ব্যবহার আমাকে বাধ্য করেছে তাকে ভালোবাসতে। আমি জানি সব ভালোবাসা পূর্ণতা পায় না, তেমনি আমিও দূর থেকে তাকে ভালোবেসে যাব। তাহলে তুমি যে বলেছিলে তাকিয়া তোমার গার্লফ্রেন্ড, এমনকি আম্মুও বলেছিল? তাকিয়া সব জায়গাতেই ওকে আমার গার্লফ্রেন্ড বলে পরিচয় দিত, এমনকি আমাকেও বাধ্য করেছিল ওকে আমার গার্লফ্রেন্ডের পরিচয় দিতে।
আমিও নিজেকে বাঁচাতে তাকিয়ার কথা অনুযায়ী চলতে বাধ্য হয়েছি। আর 2 দিন ধরে তাকিয়ার সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারছি না। ওর ফোন বন্ধ। এখন এত কথা না বলে ঝটপট বিরিয়ানি খেয়ে নাও দেখি। ঠান্ডা হয়ে গেলে বিরিয়ানির স্বাদ পাবে না। তুমি খেয়েছো? খাওয়ার আর সময় পেলাম কই। তাছাড়া তুমি যে কথা সাথে থাপ্পড় খাইয়েছো, এমনিতেই পেট ভরে গিয়েছে। আপাতত 1 সপ্তাহ না খেলেও চলবে। আমি তো তোমার বাবা মাকে ইচ্ছা করে মারিনি। আর আমি শিওর জানিও না আসলে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি সবটাই সাজানো নাটক। কারণ আমি নেশার ঘরে ডুবেছিলাম। তাকে আমাকে যেভাবে বলেছিল আমি সেভাবেই বিশ্বাস করে নিয়েছিলাম। সরি, আসলে আমি সত্যটা না জেনে না বুঝে তোমাকে অনেক কথা শুনিয়েছি। আমার প্রথম থেকেই সন্দেহ ছিল আমার বাবা মায়ের মৃত্যুর অ্যাক্সিডেন্ট হয়নি, তাদেরকে পরিকল্পনাভাবে খুন করা হয়েছে। আর আমার ধারণাটাই সত্যি হয়েছে। সেদিন তোমার গাড়িতে আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়নি। আমার মনে হয় তাকিয়া তোমাকে ঘোলের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়েছিল, কারণ ঘোল খেলে এতটাও নেশা হয় না। এর পেছনে নিশ্চয়ই তাকিয়ার কোনো হাত রয়েছে। আর যেখানে তুমি শুধুমাত্র দাবার গুটি হিসাবে ব্যবহৃত হয়েছো। কিছুক্ষণ আগেই তো বললে আমি তোমার বাবা মায়ের খুনি, আর এখনই বলছো আমি কিছু করিনি। কিন্তু তুমি এত কিছু জানলে কিভাবে? বিয়ের একদিন আগেই আমার ফোন পানিতে পড়ে নষ্ট হয়ে যায়। এতদিন ফোন সার্ভিংয়ে ছিল। আজ যখন ফোন পুনরায় চালু করলাম তখন এই মেসেজগুলো দেখে বুঝতে পেরেছি আমার বাবা মায়ের ফোনের মেসেজের অপর পাশের ব্যক্তি করেছে, আর যার সাথে তাকিয়াও জড়িত রয়েছে। দেখো, বিয়ের দিনের মেসেজ লেখা, তোমাকে আমি কিছুতেই অন্যের হাতে দিব না টিয়া পাখি। তোমাকে পাওয়ার জন্য এত পরিশ্রম করেছি, সেই পরিশ্রম কিছুতেই ব্যর্থ হতে পারে না। বিয়ের রাতের মেসেজ। আমি ব্যর্থ হয়ে গেলাম, পারলাম না বিয়েটা আটকাতে। আমি চেয়েছিলাম তোমার বিয়ে ভেঙে দেওয়ার পর সবাই যখন তোমার দিকে আঙুল তুলবে, ঠিক তখন আমি তোমার ভালো মানুষ সেজে তোমার সামনে যাব, তোমাকে বিয়ে করে আমার করে নেব। কিন্তু আমার সব প্ল্যান ভেস্তে দিয়ে কোথা থেকে যেন ওই বুড়ি তার কচি ছেলেকে নিয়ে উদয় হলো, আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়ে। তুমি হয়তো এতক্ষণে বাসর করে মগ্ন হয়ে গেছো। বিশ্বাস করো পাখি, আমার কলিজা ছেড়ে যাচ্ছে। মনে হচ্ছে তোমার ওই জুনিয়র বরকে ঠিক সেইভাবে মৃত্যু দেয় যেভাবে তোমার বাবা মাকে মৃত্যু দিয়েছিলাম। আরে বাহ, এ তো দেখছি তোমার সাইকো প্রেমিকার জন্য বাবা মাকে খুন। ভাবা যায় কত ভালোবাসে তোমাকে। এই কি সিনিয়র বেবি, তুমি কান্না করছো কেন? আমি তো মজা করছিলাম। দেখো, যা হবার তা তো হয়ে গিয়েছে। আমরা এখন চাইলেও আঙ্কেল আন্টিকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো না, কিন্তু আঙ্কেল আন্টির খুনিকে বের করে ঠিক শাস্তি দিতে পারবো। তুমি চিন্তা করো না সিনিয়র বেবি, আমি আছি তোমার সাথে। আর তাকিয়ার সাথেও আমার অনেক বোঝা পড়ার বাকি আছে। এখন ঝটপট চোখের পানি মুছে তাড়াতাড়ি খেয়ে নাও তো। তুমিও তো খাওনি, আর হাতে যা অবস্থা মনে তো হয় না যে হাত দিয়ে খেতে পারবে। হ্যাঁ করো, আমি খাইয়ে দিই। খাওয়া দাওয়া শেষ করে সায়ান কল আসায় সায়ান বাইরে চলে আসে, আর কুয়াশা আম্মুর রুমে গিয়ে স্কুলের বিষয়ে আলোচনা করতে লাগলো। রাতে ঘুমাতে এসে কুয়াশা দেখলো সায়ান সোফায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। বিয়ের পরের দিন থেকে কুয়াশা সায়ান এক রুমে থাকলেও এক বিছানায় থাকে না। কুয়াশার বিছানায় থাকে আর সায়ান সোফাতে। কিন্তু এখন হালকা হালকা শীত শুরু হয়েছে, সায়নের সোফাতে ঘুমাতে বেশ কষ্ট হবে। বুঝতে পেরে কুয়াশা সায়নকে বলল, সায়ন, তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি বরং স্বামীর কাছে বা অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো। এত বড় একটা বিছানা থাকতে তুমি অন্য রুমে কেন যাবে সিনিয়র বেবি? তুমি যদি চাও আমরা বেড শেয়ার করতেই পারি। আর ইউ শিওর? ইয়া। ফ্রিতে সার্কাস দেখতে হবে না তো? একদমই না, আজকে ট্রাউজার পরেছি, সো সার্কাস দেখানোর কোনো চান্সই নেই। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। আগামীকাল আমার ফিনান্স ক্লাস আছে, আমি বইয়ের পাথে একটু চোখ বুলিয়ে নিয়ে তারপর ঘুমাতে যাব। ঠিক আছে, গুড নাইট সিনিয়র বেবি। এই দাঁড়িয়ে যাও। আবার কি হলো সিনিয়র বেবি? তুমি যে শুতে যাচ্ছ, মশারি কে টানাবে? এতদিন তো তুমি টানিয়েছো, তাহলে আজ প্রশ্ন উঠছে কেন? এতদিন আমি বিছানায় একা ছিলাম, তাই মশারিও আমি টানিয়েছি। আজকে থেকে যেহেতু তুমিও থাকবে, তাই সপ্তাহে 4 দিন আমি মশারি টানাবো, আর বাকি 3 দিন তুমি টানাবে। সো তাড়াতাড়ি মশারি টানিয়ে শুয়ে পড়ো। আর হ্যাঁ, তোমার মুখে যেন আর কখনো সাইফাতুন মুনতাহা নাম না শুনি। বিয়ে হয়েছে, এখন নজর ঠিক করতে শিখো প্রিয়। আমি নজর ঠিক করব আর তুমি ওই সাইকোর সাথে ইটিশ পিটিশ করবে, তাই তো? হোয়াট ডু ইউ মিন বাই ইটিশ পিটিশ? ওই সাইকোকে তো আমি ঠিক খুঁজেই বের করব। আমার থেকে বাবা মাকে কেড়ে নিয়েছে,
আমাকে এতিম বানিয়ে দিয়েছে। এত সহজে ওকে আমি ছেড়ে দিব ভাবছো? কখনোই না। কুয়াশা সবে ফিলাংসিন বইতে চোখ বুলিয়েছে, হঠাৎ মেসেজের টুং শব্দে ধ্যান ভেঙে গেল। সেই সাইকোর নাম্বার থেকে একটা মেসেজ আর একটা ছবি এসেছে। ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে না। মেসেজে লেখা ছিল, টিয়া পাখি, খুব শীঘ্রই তোমাকে আমার জন্য আবারও লাল শাড়ি পরতে হবে। তোমার আর আমার মাঝে কোনো থার্ড পারসনকে আমি অ্যালাউ করব না। তোমার ওই জুনিয়র বরের ঠিক এই ছবির মতো হাল করব। হা 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 হা। কুয়াশার হাত পা কাঁপছে। কী এমন ছবি হতে পারে? ফোন স্ক্রিনে ছবিটা শো করার সাথে সাথে এক পলক ছবির দিকে তাকিয়ে কুয়াশা এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। সায়নের সবেমাত্র চোখ লেগে আসছিল। হঠাৎ কুয়াশার চিৎকারে তড়িঘড়ি করে উঠে দেখে কুয়াশা মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। সায়ন কি করবে বুঝে উঠতে পারছে না। এত রাতে মমকেও ডাকা ঠিক হবে না ভেবে নিজেই কুয়াশার কাছে গেল। সিনিয়র বেবি, কি হলো তোমার? কিছুক্ষণ আগেও তো ভালো ছিলে, হঠাৎ কি হয়ে গেল? সায়ন কুয়াশার মুখে পানির ছিটা দিতে দিতে ভাবতে লাগলো। সিনেমায় দেখতাম নায়িকারা প্রেগনেন্ট হলে অজ্ঞান হয়ে পড়ে যেত। ও মাই গড, তার মানে কি সিনিয়র বেবি প্রেগনেন্ট হয়ে গেল? সায়নের এমন আকাশকুসুম ভাবনার মধ্যে কুয়াশার জ্ঞান ফিরল। সিনিয়র বেবি, ঠিক আছে তুমি? কি হয়েছিল তোমার? হঠাৎ করে জ্ঞান হারালে কেন? কাটা হাত সায়ান। কিসের কাটা হাত আর কোথায়? এই সাইকো একটা কাটা হাতের ছবি পাঠিয়েছে। আর ওই কাটা হাত আর কারণ নয়, স্বয়ং আমার আম্মুর। আম্মুর অনামিকা আঙুলে যে আংটিটা দেখছো, এইটা আমার জন্মানোর টাকা দিয়ে আম্মু আব্বুর বিবাহবার্ষিকীতে আমি আম্মুকে গিফট করেছিলাম। আমার স্পষ্ট মনে আছে, আমরা সেদিন ট্যুরে যাওয়ার জন্য বের হয়েছিলাম, তখন আম্মু এই আংটিটা পরেছিল। এরপর কুয়াশা আর কিছুই বলতে পারলো না। বলার আগেই ওই সাইকোর নাম্বার থেকে কল আসলো। কুয়াশা কল রিসিভ করতেই ফোনের অপর প্রান্ত থেকে মিহি একটা কণ্ঠস্বর ভেসে আসলো। হয়তো লোকটা ভয়েস চেঞ্জ করে কথা বলছে যাতে কুয়াশা চিনতে না পারে। টিয়া পাখি, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছো কাটা হাতটা আমার শাশুড়ি মানে তোমার আম্মুর। বিশ্বাস করো পাখি, আমি তোমার আব্বু আম্মুকে মারতে চাইনি, কিন্তু কি করতাম বলো? তাদেরকে বারবার বোঝানোর পরেও তারা বুঝতে চায়নি। তারা তো তোমাকে আমার হতেই দিতে চায়নি, তাই তো তাদের এই করুণ পরিস্থিতির শিকার হতে হলো। খুব শীঘ্রই তোমার ওই জুনিয়র বর্গেও এমন অবস্থা হবে। তোমার আর আমার মাঝে যে আসবে তারই ঠিক এই অবস্থা হবে। কে আপনি? কাপুরুষের মতো লুকিয়ে রেখেছেন কেন? সাহস থাকলে সামনে এসে চোখে চোখ রেখে কথা বলুন। আমিও আপনার সাহস দেখতে চাই। উপস পাখি, তোমার সেই রাগ জেদ ঠিকই আগের মতোই আছে। আসবো তো পাখি, খুব শীঘ্রই তোমার সামনে আসবো, তবে বিয়ের শেরওয়ানি মাথায় পাগড়ি পরে। কিন্তু তার আগে তোমার জুনিয়র বরকে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে হবে তো। তোর ইচ্ছাহ কখনো পূরণ হবে না। শায়নের গায়ে হাত তোলা তো দূরের কথা, ওর দিকে তাকিয়ে দেখ। ট্রাস্ট মি, আমি তো চোখ তুলে নিয়ে লুডো খেলবো। আমি তো ভয় পেয়ে গেছি পাখি, জুনিয়র বরের প্রতি এত ভালোবাসা। ও মা গো, টুরু লাভ। একটু বলেই টুটু শব্দে কল কেটে গেল। সিনিয়র বেবি, কি ব্যাপার বলো তো? আমাকে ভালো টালো বেশি ফেললে নাকি? আমাকে মারার কথা বলতেই এত হাইপার হয়ে গেলে যে? কুয়াশা সায়নের প্রশ্নের উত্তর না দিয়ে চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। সিনিয়র বেবি, কথা বলছো না কেন? শরীর খারাপ লাগছে? মমকে ডেকে দিব? তার কোনো প্রয়োজন নেই, তুমি শুয়ে পড়ো। সায়ন যেন মুহূর্তের মধ্যেই বুঝদার হয়ে গেল। কুয়াশাকে নিজের বুকে টেনে নিয়ে মাথায় বিলি কেটে দিতে লাগলো। কুয়াশাও বাচ্চাদের মতো সায়নের বুকে গুটিসুটি মেরে পড়ে রইল। নিজের থেকে 2 বছরের জুনিয়র ছেলের বুকে তার পরম শান্তির জায়গা, একমাত্র আশ্রয়স্থল মনে হচ্ছে। কেটে গেল 2 মাস। এই 2 মাসে সায়নের সাথে কুয়াশার সম্পর্ক একটু স্বাভাবিক হয়েছে। সায়ন সব সময় চাই কুয়াশাকে হাসি খুশি দেখতে, তাকে হুটহাট ফুচকা বিরিয়ানি রান্না করে সারপ্রাইজ দিতে। কুয়াশাও চাইছে অন্য 5টা দম্পতির মতো স্বাভাবিকভাবে সম্পর্ক করে সংসার করতে, কিন্তু যতবারই সায়নের সাথে স্বাভাবিক হতে যায় ততবারই সায়নকে হারানোর ভয় জেগে বসে। ওই সাইকোটাকে 2 মাসে 1000 বার চেষ্টা করেছে খোঁজার, কিন্তু ফলাফল শূন্য। খুবই চতুর একটা লোক ওই সাইকোটা। যে নাম্বার দিয়ে কুয়াশাকে ফোন করে মেসেজ করে সেই সিম কার্ডটা রেজিস্ট্রেশন করা না, যার কারণে লোকেশনও স্ট্রেট করা যাচ্ছে না। তবুও কুয়াশা সায়নের চেষ্টা করছে খুব শীঘ্রই সাইকোটার পর্ব শেষ করে তাদের অপূর্ণ ভালোবাসায় পূর্ণতা দেওয়ার।
হ্যাঁ, সায়ান কুয়াশা দুজন দুজনকে এই 2 মাসে ভালোবেসে ফেলেছে। একে অপরের প্রতি কেয়ারিং, মজা, খুনসুটি, ঝগড়ার মাঝে কখন যে দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে কেউই বুঝতে পারেনি। কিন্তু কোনো এক অজানা কারণে কেউ কাউকে তাদের ভালোবাসার কথা জানাতে পারছে না। ডিসেম্বর মাসে শুরু হয়েছে, সেই সাথে শুরু হয়েছে কুয়াশার স্কুলের পরীক্ষা। আজ কুয়াশার পরীক্ষার হলে ডিউটি রয়েছে। আম্মুর একটু শরীর খারাপ থাকার কারণে কুয়াশা ফজরের নামাজ শেষ করেই কিচেনে চলে গিয়েছে সকালের নাস্তা রেডি করার জন্য। অবশ্য স্বামীরাও এসেছে কুয়াশাকে রান্নার কাজে হেল্প করার জন্য। কারো মুখে কোনো কথা নেই, দুজন দুজনের মতো কাজ করছে। নীরবতা ভেঙে স্বামীরা বলল, আপু একটা কথা বলবো? হ্যাঁ বলো। আই এম ইন লাভ আপু। হোয়াট? এইটুকু বয়সেই লাভ? তো কে সেই ভাগ্যবান পুরুষ যে কিনা এতটুকু বয়সেই আমার ননদের মন হরণ করে নিল? মিনহাজ স্যার। আর ইউ ম্যাড? মিনহাজ স্যার আর তোমার বয়সের পার্থক্য জানো? ভালোবাসা কখনো বয়স দেখে হয় না আপু। ভাইয়াও তো তোমার 2 বছরের জুনিয়র, কিন্তু আমি তোমার চোখে ভাইয়ার জন্য অসীম ভালোবাসা দেখেছি। আমার সাথে তোমার তুলনা কেন করছো সামিরা? মিনহাজ স্যার তোমার টিচার হয়। তুমি কিভাবে পারলে ছাত্রী হয়ে টিচারের প্রেমে পড়তে? তাছাড়া আম্মু কখনো এই সম্পর্কে মেনে নিবে না। এখনো স্কুলের শাশুড়ি, জামাই, বৌমা ব্যাপারটা কেমন দৃষ্টিকটু দেখায় না? আম্মু তো কিছুদিন পরেই অবসরে চলে যাবে। আমারও এসএসসি পরীক্ষা শেষ হলে আমি এই স্কুল থেকে চলে আসব। তখন তো আমাদের টিচার স্টুডেন্ট সম্পর্ক থাকবে না। আমি তো তোমার কাছে এতদিন কিছুই চাইনি। প্লিজ আপু, আমার এই চাওয়াটুকু পূরণ করো। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। লাভ ইউ আপু। লাভ ইউ টু। কুয়াশা রান্নার পর্ব শেষ করে সকাল সকাল নাস্তা সেরে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময় সায়ান এসে কুয়াশাকে পেছন থেকে জড়িয়ে ধরে। ব্যাপারটা কুয়াশা এনজয় করলেও সায়ানকে বুঝতে দেয় না। গরম চোখে বলল, সায়ান, কি শুরু করেছো? দেখছো তো রেডি হচ্ছি। ইদানিং তোমার খুব সাহস বেড়েছে, তাই না? আমি যে তোমার সিনিয়র, এইটা কি ভুলে গিয়েছো? সিনিয়র হও বা জুনিয়র হও, তুমি আমার বিয়ে করা বউ। আমার অধিকার আছে তোমাকে হাক করার। আমি আমার বউকে হাক করেছি, অন্য কাউকে তো করিনি। কি আর করবো বলো, ঘরে এত সুন্দরী বউ দেখলে শুধু আদর করতে মন চায়। অবশ্য তুমি যদি চাও সাইফাতুল মুনতাহাকে পটিয়ে তার সাথে। সায়ান বাকি কথাটুকু সম্পূর্ণ করতে পারল না। তার আগেই কুয়াশা সায়ানের গালে চেপে ধরে বলল, আর একবার যদি তোমার মুখে সাইফাতুন মুনতাহার নাম শুনেছি, তোমার ঠ্যাং ভেঙে রুমে বসিয়ে রাখবো বলে দিলাম। তাহলে ভালোবাসি কথাটা বলে দাও। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। তাহলে কি ধরে নেব তোমাকে ভালোবাসো সিনিয়র বেবি? কুয়াশা কোনো রেসপন্স না করে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। 10টা থেকে পরীক্ষা শুরু হবে, কিন্তু খাতায় ফর্মালিটি পূরণ করার জন্য 9:45 খাতার সময় দেওয়া হয়েছে। যথারীতি 10টা থেকে 1টা পর্যন্ত ডিউটি শেষ করে অনেক ক্লান্ত থাকায় ক্যান্টিনে চলে গেল। কিন্তু কুয়াশা ক্যান্টিনে গিয়ে এতদিন পরে আবার তাকিয়ার দেখা পাবে ভাবতে পারেনি। আর আশ্চর্য করা বিষয় হলো, তাকিয়ার সাথে একটা হুডি পরা লোক রয়েছে। যদিও এখন ডিসেম্বর মাস, তবুও শীতের তেমন তীব্র না। সারাক্ষণ হুডি পরে চোখ মুখ ঢেকে রাখার মতো শীত এখনও আসেনি। তাহলে এই হুডি পরা লোকটা কেন এইভাবে নিজেকে আড়াল করতে চাইছে? কুয়াশা ভাবতে লাগলো, এই লোকটাই সেই সাইকো নয় তো যাকে আমি দীর্ঘ 2 মাস ধরে খুঁজে চলছি? কি হতে পারে এই সাইকো লোকটা? সায়ান, কি হচ্ছে? কি শুরু করেছো? আমাকে রান্না করতে দিবে নাকি গরম খুনতে ছাকা দিব? তোমার যা ইচ্ছা করো, তবুও আজ তোমাকে ছাড়ছি না আমি। আর কত পালাই পালাই করবে আমার থেকে? মম কি বলেছে শোনোনি? তার চাকরির জীবন থেকে অবসরের পেছনে এখন তার একজন খেলার সাথী প্রয়োজন। এই মুহূর্তে তার নাতি নাতনি লাগবে। আমি কিন্তু আজ তোমার কোনো অজুহাত শুনবো না। এতদিন তোমার কাছাকাছি গেলেই ওই সাইকোটার অজুহাত দিয়েছো, কিন্তু এখন তো ওই সাইকোটা 14 শিখের ভাত খাচ্ছে। সত্যি তোমার বুদ্ধির প্রশংসা করতে হয় সিনিয়র বেবি। তুমি শিক্ষিকা না হয়ে গোয়েন্দা হলে ভালো হতো। এক তড়িতে সব কেস সলভ করে দিতে পারতে। সেদিন তোমার বুদ্ধির জন্যই সাইকো সহ তাকিয়ে আজ জেলের ভাত খাচ্ছে। সেদিন ক্যান্টিনে তাকিয়ার সাথে ওই হুডি পরা লোক দেখে আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল যে এই সেই সাইকো লোকটা। পরে দুজনের মধ্যে কত কাটাকাটি দেখে আমার সন্দেহ গাঢ় হয়। আমি আর একটু এগিয়ে যেতেই শুনতে পেলাম তাকিয়া ওই হুডি পরা লোকটাকে বলছে,
আসলে তুমি কখনই আমাকে ভালোবাসোনি, দিনের পর দিন আমাকে ব্যবহার করে এসেছো। শুধুমাত্র তোমার কথায় আমি সেদিন শায়ানের খলের মধ্যে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ওকে জোর করে খাইয়েছিলাম। ওর গাড়িটা অ্যাক্সিডেন্ট না হওয়ার পরও দিনের পর দিন ওকে ব্ল্যাকমেল করে ওর থেকে হাজার হাজার টাকা নিয়ে তোমাকে দিয়েছি। দেখো, আমার বিয়ে হয়েছে তো কি হয়েছে? তুমি বললে আমি এক্ষুনি রিহানকে ডিভোর্স দিয়ে দিব, তারপর আমরা দুজনে নতুন করে সংসার শুরু করব। পাগল হয়ে গেছো তুমি? তুমি ভেবেছো আমি এত কিছু করেছি তোমাকে বিয়ে করার জন্য? নো ডিয়ার, আমার কাছে শুধু তুমি একটা দাবার গুটি ছেলে আমার ভালোবাসার কাছে পৌঁছানোর জন্য। এখন শুধু ওই জুনিয়রকে শেষ করতে পারলেই আমার রাস্তা ক্লিয়ার। আমি থাকতে কখনোই তোমার চাপ পূরণ হবে না। তুমি কি ভাবছো এই তাকিয়ার সাথে ছলনা করে পারবে হিসাবে? তুমি আমার না মানে কারোই না। তুমি এতদিনও যে অপকর্ম করেছো, কুয়াশার বাবাকে মেরেছো, এইসব প্রমাণ আমার কাছে আছে। আমি এক্ষুনি সেসব প্রমাণ পুলিশের হাতে তুলে দিব। আপনাদের আর কষ্ট করে পুলিশের কাছে যেতে হবে না ম্যাডাম, আমরা নিজেরাই আপনাদেরকে নিতে চলে এসেছি। পুলিশ দেখে তাকিয়া আর ওই হরি পড়া লোকটা চমকে উঠে বলল, আপনারা এখানে? জি, আমরা এতক্ষণ আপনাদের সমস্ত কথা আমরা শুনেছি, তাই আলাদা করে কোনো প্রমাণের প্রয়োজন নেই। এবার চলুন আপনাদের শ্বশুর বাড়ি। পুলিশ তাকিয়া আর ওই সাইকোকে নিয়ে যাবে এই মুহূর্তে কুয়াশা বলে উঠল, দাঁড়ান অফিসার, আমিও দেখতে চাই কে আমার সাইকো প্রেমিক, যে কিনা আমার জন্য আমার বাবা মার খুন পর্যন্ত করতে দ্বিধাবোধ করেনি। আপনি কে? আমি কুয়াশা, আমি আপনাদের ইনফর্ম করেছিলাম এইখানে আসার জন্য। ঠিক আছে ম্যাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, বিশেষ করে ভিডিও ক্লিপটা আমাদের দেওয়ার জন্য। ইটস ওকে, আপনারা বরং আমার একতরফা সাইকো প্রেমিকের হুডিটা একটু তুলে দিন, আমার অনেক দিনের ইচ্ছে তাকে দেখার। অতপর একজন পুলিশ অফিসার ওই সাইকোটার হুডি সরাতেই পরিচিত একটা মুখ দেখে থমকে গেল, মুখ থেকে আপনা আপনি বেরিয়ে গেল, মিরাজ স্যার আপনি? হ্যাঁ কুয়াশা, আমি। বিশ্বাস করো কুয়াশা, আমি যা করেছি তোমাকে পাওয়ার জন্য করেছি, অন্য কোনো স্বার্থ ছিল না আমার। এখন আমি বুঝতে পারছি আপনি কেন আমার বিয়েতে উপস্থিত ছিলেন না, কেন সেদিন বলেছিলেন চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে অন্য হাতে দেওয়ার সাহস আমার ছিল না। ছি, আমার তো ভাবতেও ঘৃণা হচ্ছে একটা মানুষ কিভাবে এতটা নিচে নামতে পারে। আপনাকে আমি বিশ্বাস করেছিলাম, আর আপনি এইভাবে আমার বিশ্বাসের প্রতিদান দিলেন। অফিসার, এক্ষুনি আমার সামনে থেকে এই দুজনকে নিয়ে যান, নাহলে আমি এদেরকে ফোন করে বসবো। বলার সাথে সাথে তাকিয়া এসে কুয়াশার পা জড়িয়ে ধরল। তাকিয়া, কি করছো? পা ছাড়ো বলছি, না হলে কিন্তু আমি তোমাকে লাথি দিয়ে ফেলে দিব। তোমার যা ইচ্ছা করো, তবু আমাকে পুলিশে দিও না প্লিজ। আমি যা করেছি মিনহাজের কথা অনুযায়ী করেছি। 2023 সালে বই মেলে আমার বই প্রকাশিত হবে। প্লিজ কুয়াশা, আমার ক্যারিয়ার গড়ার আগে তুমি ভেঙে দিও না। তুমি তো নিজেই একটা নোংরা মানসিকতার মেয়ে। তোমার লেখা বই পড়ে মানুষের কি শিখবে? তোমার ওই ন্যাকা কান্নায় আমাকে তুমি ভোলাতে পারবে না। যাও, তোমার যোগ্য স্থানে চলে যাও। সময় বহমান, সময় তার আপন গতিতেই বইতে থাকে। দেখতে দেখতে 2022 সাল বিদায় নিয়ে 2023 সাল চলে আসলো। আজকে বাসার সবাই অনেক এক্সাইটেড। তারা আজ তাদের প্রিয় লেখিকা সাইফাতুল মুনতাহার দেখা পাবে। সবার মধ্যে টান টান উত্তেজনা, কখন তার বইমেলায় পৌঁছাবে। সিনিয়র বেবি, হলো তোমার, একটু তাড়াতাড়ি করো। খুব তাড়া দেখছি তোমার, মনে হচ্ছে বইমেলায় বই আনতে না বউ আনতে যাচ্ছ। মিথ্যা বলবো না, একসময় সাইফাতুল মুনতাহা আমার ভালো লাগা ছিল, আর এখন? এখন আমার সবটা জুড়ে আমার সিনিয়র বেবি বিরাজ করে। আচ্ছা সায়ান, যদি দেখো সাইফাতুল মুনতাহা তোমার খুব কাছের কেউ, তখন তোমার ফিলিংস কেমন হবে? জানি না, তুমি চলো তো সিনিয়র বেবি, মম ড্যাড সামিরা আমাদের জন্য অপেক্ষা করছে। যাওয়া যাক। বইমেলায় এসে সবাই অধিক আগ্রহে বসে আছে তাদের প্রিয় লেখিকার সাইফাতুল মুন্নাহারকে দেখার জন্য। এরই মধ্যে কুয়াশা নিখোঁজ। সবাই মিলে অনেক খোঁজাখুঁজির পরেও কুয়াশার দেখা মিলছে না। সায়নের হঠাৎ করে সাইফাতুল মুনতাহারের স্টলের দিকে চোখ পড়তেই দেখতে পেল কালো জামদানির শাড়ি পরা একটা মেয়ে সবাই ঘিরে ধরে রয়েছে। মেয়েটাও হাসি মুখে সবাইকে অটোগ্রাফ দিচ্ছে। হঠাৎ করে মেয়েটা পেছনে ফিরতেই সায়ান সহ পরিবারের সবাই চমকে উঠল।
ইদানিং কুয়াশার শরীরটা ভালো যাচ্ছে না, কেমন যেন শুকিয়ে গিয়েছে। খাবারে অরুচি, মাথা ব্যথা, বমি বমি ভাব, সব মিলিয়ে সায়নের চিন্তার কোনো শেষ নেই তার সিনিয়র বেবিকে নিয়ে। প্রতিদিন কুয়াশাকে বলছে ডক্টরের কাছে যাওয়ার জন্য, কিন্তু কুয়াশা হয়তো কোনো পরিবর্তন লক্ষ্য করতে পেরে লজ্জায় ডক্টরের কাছে যেতে চাইছে না। কুয়াশার এক কথা, সে ডাক্তারের কাছে যাবে না। এই নিয়ে তাদের মধ্যে একজোট ঝগড়াও হয়ে গিয়েছে। অবশেষে কুয়াশাকে হসপিটালে না নিতে পেরে সায়ন বাসায় ডক্টর নিয়ে এসেছে। ডক্টর এসে কুয়াশা চেক আপ করার পর সায়নকে বলল, কংগ্রেস মিস্টার সায়ন, আপনি বাবা হতে চলেছেন। সায়নের যেন এটা বিশ্বাস হলো না। সে অতি খুশিতে সবার সামনে কুয়াশাকে জড়িয়ে ধরে চুমু দিতে লাগলো। এদিকে ডক্টর সহ সবাই লজ্জা পেয়ে রুম থেকে বেরিয়ে যেতেই কুয়াশা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, পাগল হয়ে গিয়েছো তুমি। সেদিন বইমেলায় ও সবার সামনে এইভাবে আমাকে জড়িয়ে ধরেছিলে, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল। আশ্চর্য, তুমি আমার বিয়ে করা বউ, জড়িয়ে ধরেছি, চুমু দিয়েছি, এতে লজ্জা পাওয়ার কি আছে? বউ তো আদর্শ করার জন্যই, তাই না? তাই বলে সেইখানে আমার আদর্শ আগের তালা খুলে বসবে? সেদিন বইমেলায় কি করেছিলে তুমি ভুলে গেছো? না, ভুলিনি। সেদিন সাইফাতুল মুনতাহার স্টলে একটা ভালো জামদানি শাড়ি পরা মেয়েকে দেখেছিলাম হাসি মুখে সবাইকে অটোগ্রাফ দিতে, কিন্তু হঠাৎ করে মেয়েটা পিছনে ফিরতেই আমরা সবাই চমকে উঠেছিলাম, কারণ সাইফাতুল মুনতাহার কেউ নয়, স্বয়ং কুয়াশা। আসলে তোমাকে সাইফাতুল মুনতাহার রূপে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই তো লাজ লজ্জা ভুলে সবার সামনে জড়িয়ে ধরেছিলাম। আমি চেয়েছিলাম তোমাদের সবাইকেই সারপ্রাইজ দিতে, তাই তো কাউকে বলিনি যে আমি সাইফাতুন মুনতাহা। তোমরা যখন আমার গল্পের প্রশংসা করতে, ব্যাপারটা আমার বেশ এনজয় করতাম। তখনই মনে মনে ভেবে রেখেছিলাম তোমাদের সবাইকেই সারপ্রাইজ দেব। তবে আম্মু জানতো ব্যাপারটা, আম্মুর সাপোর্ট পেয়ে এই পর্যন্ত আসতে পেরেছে। কিন্তু এখন তুমি কোনো প্রকার লেখালেখি করতে পারবে না। লেখালেখি করতে গেলে মাথায় প্রেশার দিতে হবে। আমি তোমাকে নিয়ে বিন্দু মাত্র রিস্ক নিতে চাচ্ছি না। আর এখন থেকে তুমি স্কুলেও যেতে পারবে না। চাকরিটা করছো না তুমি, বাসা থেকে স্কুলে জার্নি করে যাওয়া, সারাদিন স্টুডেন্টের সাথে বক বক করতে গেলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তোমার জুনিয়র বর যথেষ্ট টাকা ইনকাম করে, তার ইনকামের টাকা দিয়ে তোমার মতো 4টা বউয়ের ভরণ পোষণ চালাতে পারবে। তাই তোমার চাকরির কোনো প্রয়োজন নেই। কাল থেকে স্কুল যাচ্ছ না তুমি, এটাই ফাইনাল। শায়ান, তুমি বাচ্চাদের মতো করছো কেন? সবে মাত্র কনসিভ হয়েছে, এখনো আমি বাবু সেজে রুমে বসে থাকবো? মনে হচ্ছে পৃথিবীতে এই প্রথম আমি মা হতে চলেছি, আর কোনো মেয়েই মা হয়নি। কুয়াশার কথা শুনে সায়ান ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় দিয়ে চুমু দিতে লাগলো। সিনিয়র বেবি, তুমি নিজেও জানো না আজকে আমি কতটা খুশি হয়েছি। পৃথিবীতে একটা ছেলের সবচেয়ে সুন্দর অনুভূতি কি জানো? তার প্রথমবারের মতো বাবা হওয়ার সংবাদ শোনা। প্রথমবার বাবা হওয়ার অনুভূতি পৃথিবীর সমস্ত অনুভূতিকে হার মানায়। এই অনুভূতি এতটাই আনন্দের যা শুধুমাত্র হৃদয় দিয়ে অনুভব করা যায়। আমার অনুভূতি তোমাকে বলে বোঝাতে পারবো না সিনিয়র বেবি, কিন্তু আমার খুবই টেনশন হচ্ছে তোমাকে নিয়ে। কেন? তোমার শরীরের যে অবস্থা, বেবি ক্যারি করতে পারবে তো? আমি চাই না আমাকে বাবা হওয়ার আনন্দ দিতে গিয়ে তোমার কোনো ক্ষতি হোক, তাই তো সাবধানে থাকতে হবে। কুয়াশা কিছু বলতে যাবে তার আগে আম্মু এসে সায়নকে বলল, সায়ান, একটু বাইরে যাও তো, কুয়াশার সাথে আমার কিছু কথা আছে। আশ্চর্য, আমার বউ আমার বাচ্চা আর আমাকেই তাড়িয়ে দিচ্ছ মম? এইটা কিন্তু আমার সাথে ঘোর অন্যায় করা হচ্ছে। তুমি যাবে এখান থেকে? যাচ্ছি তো। সায়ন যেতে আম্মু এসে কুয়াশার 2 হাতে 2টা বালা পরিয়ে দিয়ে বলল, আমি বিয়ের পরে তোকে বলেছিলাম আমার অবুঝ ছেলেটাকে একটু বুঝদার বানাতে পারলে তোকে কিছু গিফট করব। আমি জানতাম তুই পারবি, তাই তো সেই দিন এই বালাজোড়া বানাতে দিয়েছিলাম। আজ তুই এত ভালো একটা খুশির সংবাদ দিলি, তাই আজ তোর জিনিস তোকে দিয়ে দিলাম। জানিস তো মা, তোর বাবাও অনেক খুশি হয়েছে। সে তো দাদু হওয়ার সংবাদে শুনতে বাজার করতে চলে গিয়েছে। আজ নাকি তোকে নিজের হাতে রান্না করে খাওয়াবে। সত্যি আঙ্কেল আমাকে মেনে নিয়েছে? হ্যাঁ, কিছুদিন পরে নাতি নাতনি আসবে, তার দল ভারী হবে, সেই আশাতেই মেনে নিয়েছে। এ কি কুয়াশা, কান্না করছিস কেন? এত সুখ আমার কপালে সইবে তো আম্মু? পাগলি মেয়ে,
এতে কান্না করার কি আছে? আমি বলেছিলাম না, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। এখন একটু রেস্ট কর, আসছি আমি। ঠিক আছে আম্মু। রাতে খাবার টেবিলে বসে আমার চক্ষু চড়ক গাছ। আঙ্কেল একা হাতে 7টা আইটেম রান্না করেছে আমার জন্য। আমি টেবিলে বসতেই আঙ্কেল প্লেটে ভাত বেড়ে আমার মুখে এক লোকমা ভাত দিয়ে বললেন, তুমি না সেদিন বলেছিলে তোমারও ইচ্ছা হয় সবার সাথে বসে খেতে। তুমি শ্বশুর শাশুড়ির মাঝে তোমার বাবা মাকে খুঁজে পেতে চাও। বিয়ের পরে মীরার মধ্যে তোমার মাকে খুঁজে পেয়েছো। আর আজ থেকে আমি তোমার বাবা। এখন থেকে প্রতিদিন আমি তোমাকে খাইয়ে দিব, যেইভাবে রোজ সামিরাকে খাইয়ে দিই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। না না আঙ্কেল, আমার আপত্তি থাকবে কেন? এই মেয়ে, তুমি আমার মেয়ে হলে আমি তোমার আঙ্কেল হই কিভাবে? বাবা হই আমি তোমার, বুঝলে মেয়ে? ঠিক আছে বাবা। দেখতে দেখতে কেটে গেল 9 মাস। এই মাসে বাড়ির প্রতিটা সদস্য কুয়াশার কেয়ার করেছে। সায়নের প্রতি মাসে কুয়াশার চেক আপ থেকে শুরু করে খাওয়ানো, গোসল করানো সবটাই করেছে। কুয়াশার কেয়ারিংয়ের এক বিন্দুও ত্রুটি রাখতে চায় না সায়ন। প্রতিদিন অফিস থেকে ফিরে প্লেট ভর্তি ফলমূল নিয়ে আসে কুয়াশাকে খাওয়ানোর জন্য। কুয়াশার মধ্যেও ইদানিং অনেক পরিবর্তন হয়েছে। হাত পা ফুলে গেছে, চেহারার মধ্যে কেমন যেন ফ্যাকাশে একটা ভাব এসেছে। নিজেকে সবসময় ঢিলে ঢালা মিক্সিতেই আবৃত করে রাখে। এই তো সেই দিন স্বামীরা মজার ছলে জিজ্ঞেস করছিল, আচ্ছা আপু, আমরা তো পেট ভরে ভাত খেলেই নড়তে চড়তে পারি না, সেইখানে তুমি একটা বেবি কিভাবে ক্যারি করছো? তোমার কষ্ট হচ্ছে না? জানো সামিরা, আমার আম্মু একটা কথা বলতো, গাছের কাঁঠাল নাকি কখনো গাছের ভার হয় না। আর সেই কথাটার অর্থ বুঝতে পারলাম। অর্থাৎ মায়েদের কাছে সন্তানদের ওজনকে ওজনই মনে হয় না, নিমেষেই ক্যারি করা যায়। আমি বুঝতে পারছি না মা ডাক শোনা এতটা সহজ নয়। তবে তোমার ভাইয়া যা করে মনে হয় প্রেগনেন্ট আমি নই, বরং সে হয়েছে। পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবতী মেয়েকে জানো, যার একজন কেয়ারিং হাজব্যান্ড আছে। আর আমি সেই ভাগ্যবতীদের একজন, যে কিনা সায়নের মতন এমন একজন স্বামী পেয়েছি। তোমাদের ভালোবাসা সারা জীবন অটুট থাকুক আপু। রাত 2টা বেজে 30 মিনিট। চারিদিকে শুনশান নীরবতা। সায়ন ঘুমিয়ে গিয়েছে। ছেলেটা বড্ড পাগল। এই কয় মাসে কুয়াশার চিন্তায় সায়নের ঘুম হারাম হয়ে গিয়েছে। কত রাজ্যে কুয়াশার পাশে বসে নির্ঘুম কাটিয়েছে তাই ঠিক নেই। সেই সব কথা ভাবতেই কুয়াশা নিজেকে ভাগ্যবতী মনে করে। কুয়াশার ঘুম ভেঙে যাওয়ায় হুমায়ুন আহমেদের কথাও কেউ নেই গল্পটা পড়ছিল। হঠাৎ করেই কুয়াশার পেইন ওঠে। এইদিকে সায়নের ঘুমন্ত চেহারা দেখে সায়নকে না ডেকে কুয়াশা দাঁত কামড়ে ব্যথা সহ্য করে নেয়। এক পর্যায়ে ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। ভোররাতে সায়নের ঘুম ভাঙতেই দেখে কুয়াশা মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। কুয়াশার এই অবস্থা দেখে সায়ন যেন পাগল হয়ে যায়। তাড়াতাড়ি করে কুয়াশাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। প্রায় 1 ঘন্টা যাবৎ ওটির সামনে সবাই অপেক্ষা করছে। অবশেষে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে ডক্টর এসে বললেন, কংগ্রেস মিস্টার, আপনি টুইন বেবির বাবা হয়েছেন। বাচ্চারা সুস্থ আছে। আর আমার সিনিয়র বেবি কেমন আছে? মানে? আমার ওয়াইফ কেমন আছে? সরি মিস্টার, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। আপনার রোগীকে অনেক দেরি করে হসপিটালে নিয়ে এসেছেন। কোনো মতো নিঃশ্বাস চলছে আর কি, গিয়ে দেখা করতে পারেন। সায়ন কেবিনে প্রবেশ করে দেখতে পেল কুয়াশার নিথর দেহটা বেডে পড়ে রয়েছে। কুয়াশাকে এই অবস্থায় দেখে সায়নের কলিজা মোচড় দিয়ে উঠল। সায়নকে দেখে কুয়াশা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সায়ন দেখো, তোমার ইচ্ছে পূরণ হয়েছে, আমাদের টুইন মেয়ে হয়েছে। তুমি আমার মেয়েদেরকে দেখে রেখো সায়ন। তোমার সাথে আমার পথ চলা হলো না সায়ন, আমাদের ভালোবাসা এখানেই শেষ হয়ে গেল। না সিনিয়র বেবি, আমাদের ভালোবাসা এখানেই শেষ নয়, তোমার সাথে আরও পথ চলা বাকি আমার। তোমার কিছু হবে না সিনিয়র বেবি, আমি কিছু হতে দেব না তোমার। সায়ন, শেষবারের মতো আমাকে একটু জড়িয়ে ধরবে? শেষবারের মতো একবার সিনিয়র বেবি বলে ডাক দিবে? তোমার মুখে সিনিয়র বেবি ডাকটা শুনতে যে আমার বড্ড ভালো লাগে। সায়ন কুয়াশাকে জড়িয়ে ধরতেই কুয়াশার 2 চোখের পাতা এক হয়ে গেল। নিঃশ্বাস চলাচল বন্ধ হয়ে গেল। ডক্টর এসে কুয়াশার পালস চেক করে বলল, সি ইজ নো মোর। পাপা পাপা, কি হয়েছে আমার রাজকন্যাদের? তোমার সিনিয়র বেবি মেরেছে আমাদের। সিনিয়র বেবির খুব সাহস বেড়ে গিয়েছে। তোমরা দাদুর কাছে যাও এক্ষুনি, আমি সিনিয়র বেবিকে বকে দিচ্ছি। না, আমাদের সামনে বকা দাও। তোমাদের সামনে বকা দেওয়া যাবে না সোনা, তোমরা দাদুর কাছে যাও, আমি ঠিক সিনিয়র বেবিকে বকে দিব। বাপ বেটিরা বলে আমার নামে কি
অপবাদ দেওয়া হচ্ছে শুনি? সিনিয়র বেবি, তুমি আমার রাজকন্যাদের মেরেছো কেন? তোমার মেয়েরা কি করেছে জানো? বাবা নামাজ পড়তে বসেছে আর তোমার গুণধর মেয়েরা তার পিঠের ওপর উঠে বসে রয়েছে। এক্কেবারে হয়েছে তোমার মতো। বাবা ভালো হলে তার মেয়েরাও ভালো হতো, আর আমার হয়েছে যত জ্বালা। এদিকে দুটো মেয়েকে সামলাতে হবে, আবার অন্যদিকে তাদের বাপকেও সামলাতে হবে। এই 5 বছরে তোমার কোনো পরিবর্তন হলো না সায়ান, সেই আগের মতোই বাচ্চাটাই রয়ে গিয়েছো, অথচ নিজেই এখন 2 বাচ্চার বাপ। 2 বাচ্চার বাবা হলেও ভালোবাসা কিন্তু আগের মতোই রয়েছে, সারা জীবন এমনই থাকবে। হ্যাঁ, জানা আছে তোমার ভালোবাসার নমুনা। 5 বছর আগে একটা দুঃস্বপ্ন দেখেছিলাম, আমি মারা গিয়েছি 5 বছর আগে এর একটা দুঃস্বপ্ন, অথচ এখনও সেই স্বপ্নের কথা মনে পড়লে আমাকে হারানোর ভয়ে চোখের পানি ফেলো, একাকার করে দাও। আর তুমি কিনা ভেবেছিলে আমাদের ভালোবাসা শেষ হয়ে যাবে? চীনা মিস্টার, আমাদের ভালোবাসা এখানেই শেষ নয়।